জি, আসসালামু আলাইকুম মনির ভাই। আপনাকে হোস্ট করা আছে, দেখেন শুরু করেন, অসুবিধা নাই। জয়েন করবে একটু, অনেকে একটু ইন্টারেস্টেড কম হইতে পারে। হয়তো আসলে অফিস ডে, তো অফিস ডে হয়তো। আর জানুয়ারি অনেকে আবার এয়ার শুরুর দিকে অনেক ঝামেলা থাকে, অফিস থেকে ব্যাক করতে দেরি হয়। তো যাই হোক, সবাই কেমন আছেন? জি দাদা, ভালো। ভালো আছেন? আচ্ছা, তো আজকে দেখি আমি আগে আমার স্লাইডটা শেয়ার করি। দেখা যাচ্ছে কি? জি, দেখতেছি। আচ্ছা, তো এখানে তো এর আগে কেউ তো আমার সাথে ওই প্রকিউরমেন্ট বা ইম্পোর্ট প্রসেসের ক্লাসে কেউ ছিলেন কিনা আমি জানি না। আমি একটা ক্লাসে ছিলাম আচ্ছা, লাস্টের দিকে, কমার্শিয়াল নিয়ে যেটা। হ্যাঁ হ্যাঁ, কমার্শিয়াল নিয়ে আমি দুটো ডিসকাশন করেছি এই গ্রুপে। একটাতে আচ্ছা, তো আজকে আমি ইনভেন্টরি নিয়ে কি আলোচনা করব। তো এখানে এটা সিএসসিএম কোর্স যারা করতেছেন, এটা কিন্তু তাদের বইয়ের, এটা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 12। আপনারা কি সবাই সুনীল চোপড়ার বইটা কিনছেন যারা কোর্সে আছেন? এটা সফট কপি পাইছি, হার্ড কপিটা নিই নাই। আচ্ছা, তো আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সবাই সুনীল চোপড়ার বইটার একটা হার্ড কপি, মানে বই ফরম্যাটে দয়া করে সবাই কিনবেন। এটা শুধু পরীক্ষায় পাশ করা বা কোর্স করাকালীন সময়ের জন্য না, এই বইটা যারা আমরা কমার্শিয়াল প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন প্রফেশনে আছি, হ্যাঁ, এটা মানে আপনার অন দা জবে বিভিন্ন টপিকে, মানে একটা জায়গায় আপনার কাছে অফিসে একটা ইস্যু আসলো, যদি বইটাতে রেফার করেন নিজেকে, দেখবেন এখানে অনেক কেস স্টাডি আছে, তারা কিভাবে সলিউশন করছে, একটু পড়লে দেখবেন নিজের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো, ভাই এই বইটা কিনবেন। নীলক্ষেতে পাওয়া যায়, নিউ মার্কেটে পাওয়া যায়, কিনে একটা রাখবেন নিজের কাছে। হ্যাঁ, কত পরে স্যার, দাম কত পরে এটা? আচ্ছা, এটা আমি যেটা কিনছি গত বছর, আমি কিনছিলাম 7th এডিশন, নিউ মার্কেট থেকে নতুন কিনেছিলাম, 1000 টাকা নিয়েছিল, ইন্ডিয়ান বই। হ্যাঁ, তো আপনার যদি নীলক্ষেত থেকে কিনেন, হয়তো অনেকে পুরান বিক্রি করে বা পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো 400-500 টাকার মধ্যেও কিনতে পারবেন। আচ্ছা, তাহলে একসাথে কপিগুলো কালেক্ট করে নিলে হয়। স্যার পুরানা আমাদের ওয়ালটনে দুজন কিনেছে 150 টাকা দিয়ে নীলক্ষেত থেকে। হ্যাঁ হ্যাঁ, 150 টাকা পাওয়া যায়। যেমন আমি নিউ মার্কেটের ভিতর থেকে নতুন কিনেছিলাম একবার। ওইটা নতুন এই জন্য হতে পারে। প্রিন্টটা ভালো। আমাদেরকে তো ভাই সার্ভিস দিতে পারেন, আমরা যারা চট্টগ্রামে আছি তাদেরকে। হ্যাঁ, বেটার যদি কেউ হেল্প করে আর কি আমাদের। ঠিক আছে ঠিক আছে, আমরাও নিব, একটু দেখেন। এখন সাপ্লায়ার হয়ে যাবে, সেটাও একটা চেইন হয়ে যাবে, দুইটাই মানে। ওকে, আমরা যারা চিটাগাং আছে আমাদের জন্য নীলক্ষেত এবং ইয়েটা ঢাকা নিউ মার্কেটটা অনেক দূরে না। অবশ্যই এটা আপনাদের মধ্যে একটা গ্রুপ করে যে কোনো একজন একটু দায়িত্ব নিয়ে, আমি কেন বলতেছি, যেহেতু ভাই আপনারা হয় কেউ পিজিডি করতেছেন, কেউ সিএসসিএম করতেছেন, এবং পিজিডি সিএসসিএম যেখান থেকেই করেন, এই সুনীল চোপড়ার বইটাই হচ্ছে বাইবেল। হ্যাঁ, বাট আরেকটু বলি, বইটা যখন আপনি একা একা পড়বেন, 3 লাইন পড়ার পরে 4র্থ লাইনে গিয়ে নিজে হারিয়ে যাবেন। হ্যাঁ, মনে হচ্ছে আরে কি পড়ে আসলাম, কিছুই তো বুঝলাম না, আবার পড়বেন, যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এক্সাম্পলটা পড়বেন, তাইলে টপিকটা কি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি কেন এটা বলতেছি, কারণ আমি ওইভাবেই বইটা পড়ি। হ্যাঁ, একটা টপিক পড়ার পর মনে হয় যে কিছুই বুঝলাম না, আচ্ছা এক্সাম্পলটা পড়ি, আবার আসলে সে এখানে কি বলতে চাইছে, দেখবেন কি পরে ওইটা নিজের এক্সপিরিয়েন্স বা নিজের কাজের সাথে রিলেট করবেন, দেখবেন যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে, একটা কোর্স করতেছি, কোর্সটা করে ভগবানের কৃপা বলেন, আল্লাহর কৃপা বলেন, পাশ করে গেলেন। ভাই পাশ করে তো আলটিমেট গোল না, কারণ আমরা তো ভাই সবাই অন জবে আছি, পাশ করে কি ভ্যালু অ্যাড করতে পারলাম।
হ্যাঁ, পাশ করার পর তো আমি কোম্পানিতে বলবো, অবশ্যই বলবো ভাই আমি এই কোর্সটা করছি। ওকে, কোর্স করছেন, ভালো কথা, তাহলে আমার ইমপ্লিমেন্ট করেন। হ্যাঁ, হ্যাঁ, তো যে কারণে এটা কেউ কোর্স যদি করছেন মনে ভালো করেন যে- কথা, কোনো সমস্যা নাই, ইমপ্লিমেন্ট করেন। আপনার হ্যাঁ। সার্টিফিকেট আমি কি করব? তো আমার এই কথাগুলোকে কেউ যদি মনে করেন যে ভাই ক্লাসই শুরু করলো না, অ্যাডভাইস দেওয়া শুরু করছে, ডোন্ট টেক লাইক দ্যাট ওয়ে। না না, এটা গুরুত্বপূর্ণ না না, advice। আমরা তো প্রফেশনাল লাইফে আছি, আমরা সবাই এটার সাথে পরিচিত। বলবো যে ঠিক আছে। ইমপ্লিমেন্ট, তোমার তো সাপ্লাই চেইন ভাই- কোর্স করছো, হ্যাঁ, এটা আমাদের করবে। কি ভ্যালু অ্যাড করবে। ওকে, হ্যাঁ, তুমি যদি কিছু একটা করতে পারো দেন আমাদের ভ্যালু এড করবে, তোমার দিকেও তখন আমরা দেখবো। আরেকটা জিনিস আমি বলি, এই যে সাপ্লাই চেইন কোর্সটা করতেছেন, এখানে আপনি মানে অনেক টপিক পড়তেছেন, রাইট? এখানে ইনভেন্টরি পড়তেছেন, প্রকিউরমেন্ট পড়তেছেন, ট্রান্সপোর্টেশন পড়তেছেন, ম্যাটেরিয়াল সেফটি স্টক, অনেক কিছু পড়তেছেন। বাট কখনো নিজেকে অল সেক্টরে মাস্টার চিন্তা করবেন না। অল সেক্টরে মাস্টার আপনি হইতে পারবেন না, ওই স্কোপ আপনাকে কোম্পানি দিবেও না। ঠিক আছে? তো কোর্সটা করার পরে আপনি যে সাইডটাতে আপনার মনে যে না এই সেটটা আমার কাছে ভালো লাগছে, আমি এইটুক নিয়ে কাজ করতে চাই, নিজেকে ওই জায়গায় স্পেশালাইজড করবেন। ঠিক আছে? এটা পরামর্শটা খুব ভালো হয়েছে আসলে, এটা ঠিক আছে? একদম আমার এত কাছে যদি আপনি পুরা না আমি সাপ্লাই চেইন করছি, আমি ট্রান্সপোর্টেশনে দেখবো, আমি লজিস্টিক দেখবো, আমি ডিস্ট্রিবিউশন দেখবো, আমি প্রকিউরমেন্ট দেখবো, আমি ইনভেন্টরি দেখবো, চাকরি বাদ দিও, আগে চাকরি থেকে নোট করে ঠিক দিব। আছে? সেটা কিন্তু হবে না। আপনাকে টোটালটাই আছে, আপনাকে বেছে নিতে হবে যে আমি কোন সাইডটাতে আমি স্পেশালাইজড হব। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে বাড়তি কথা। যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে, আর যদি মনে করেন ভাই পড়ায় না ঢুকে আজিরা পেশাল, না না না, থ্যাংক ঠিক ইউ আছে? আপনার এই অ্যাডভাইসের জন্য, এটা অনেক। ভাই একটা ব্যাপার হচ্ছে, আমি কোনো প্রফেশনাল টিচার না, আমিও আপনাদের মতো চাকরিজীবী। আমি আমার মতো করে বলার চেষ্টা করি, এবং মানে আমি মনে করি যে আমি যেভাবে বলবো যাতে সবাই বুঝতে পারে। হ্যাঁ, এত আমি কঠিন করে বলি না, আমি আমার মতো সহজ করে বলি। হ্যাঁ? আচ্ছা, তো আমার ঠিক নাম আছে। হচ্ছে ভাই পার্থপ্রতিম সাহা, আমি ম্যাটাডোর গ্রুপে আছি, কমার্শিয়াল প্রকিউরমেন্টে আছি আর কি এখানে। এবং আমি এখান থেকেই বিআইএসসিএম থেকে সিএসসিএম করছি লাস্ট নভেম্বরে। হ্যাঁ, আজকে আমরা ইনভেন্টরি, হ্যাঁ, মানে ইনভেন্টরির ব্যাপার স্যাপারটা কি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি চেষ্টা করছি বাই দ্য বুক টপিকটাকে তুলে আনার। তো বাই দ্য বুক আনলে, হ্যাঁ, অনেক বাই দ্য বই থেকে কপি করে অনেক কিছু বসানো যায়, তো আমাকে স্লাইড ভারী করে লাভ কি যদি মানে আন্ডারস্ট্যান্ডেবল না হইল। বই থেকে তো বইয়ের কথা লাইন টু লাইন তুলে অনেক বড় করা যায়। ওকে, আমি চেষ্টা করব ভাই বুঝাইতে। হ্যাঁ, তারপরে মানে কতটুকু বুঝাইতে পারবো ক্লাস শেষে। এবং একটা ব্যাপার বলবো যে আপনারা সবাই পার্টিসিপেট করবেন। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলাম, যদি আপনাদের কাছে একটা ভালো এক্সাম্পল থাকে, কারো ভালো এক্সপিরিয়েন্স থাকে, প্লিজ শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে কি এখানে সবাই প্রফেশনাল। কেউ ভাই আমরা ওই ক্লাসরুমে পড়ি না যে আমি এটা বললে ও যাই না ও ফার্স্ট হয়ে যাবে, নট লাইক দ্যাট। ওকে, তো আমরা সবাই যার যার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এতে সবাই এনরিচ হবো। ওকে ওকে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব যে ইনভেন্টরি, এটার এই চ্যাপ্টারটা বা এই ডিসকাশন থেকে আমরা কি শিখবো, আমাদের লার্নিং অবজেক্টিভটা কি থাকবে। একটা হবে নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ সেফটি ইনভেন্টরি ইন সাপ্লাই চেইন। সেফটি ইনভেন্টরি, হ্যাঁ, এটা এই ওয়ার্ডটার সাথে সবাই আমরা পরিচিত। সেফটি ইনভেন্টরি রোলটা কি, কেন সেফটি ইনভেন্টরি রাখতে হবে। আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য রিকোয়ার্ড লেভেল অফ সেফটি ইনভেন্টরি, আমি কতটুকু সেফটি ইনভেন্টরি রাখবো এটা আমি কিভাবে বুঝবো। ইভালুয়েট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ সেফটি ইনভেন্টরি ফর এ সাপ্লাই চেইন, মানে একটা সাপ্লাই চেইনে কতটুকু সেফটি ইনভেন্টরি রাখা দরকার। আচ্ছা, মাঝে একটা কথা বলে নেই, যারা কথা বলছেন না প্লিজ মাইক্রোফোনটা মিউট করে রাখেন। হ্যাঁ, যখন কারো কোনো কিছু বলতে হবে মাইক্রোফোনটা আনমিউট করে বলবেন, তা নাহলে কি নয়েজ তৈরি হয়। ভিডিও অফ রাখেন, ভিডিও অন রাখেন। হ্যাঁ, ভিডিও অন রাখলে সমস্যা নাই, আমরা সবাইকে দেখতে পারলাম। ওকে, আচ্ছা, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ সাপ্লাই আনসার্টেনিটি অন সেফটি ইনভেন্টরি। আর একটা হচ্ছে ইম্প্যাক্ট দ্য রিপ্লেসমেন্ট পলিসি অন সেফটি ইনভেন্টরি, ইমপ্রুভ দ্য ম্যানেজমেন্ট অফ সেফটি ইনভেন্টরি ইন মাল্টি-লেসন সাপ্লাই চেইন। ওকে, আচ্ছা, দ্যাট মিন্স টোটাল সেফটির উপরে যাচ্ছে। হ্যাঁ, মানে ইনভেন্টরিটা কি। হ্যাঁ, তো এটা আপনি যেটা বললেন আমি এটা আসবো।
আমি এগুলো আলোচনায় আসবো, মানে ইনভেন্টরি কিরকম হয়, কত টাইপের হয়। হ্যাঁ, তো এটার আগে আমি একটা জিনিস একটু বলি। আপনারা তো যেহেতু ইনভেন্টরি ক্লাস আজকে করতেছেন, তো অবশ্যই সবাই হোয়াট ইজ সাপ্লাই চেইন, ড্রাইভার্স ইন অফ সাপ্লাই চেইন, স্টেজেস অফ সাপ্লাই চেইন, এই জিনিসগুলা আমার মনে হয় সবাই আপনার পরিচিত, রাইট? জি স্যার, মোটামুটি আচ্ছা শিখছি দুই একটা। আচ্ছা, কেউ কি একজন বলতে পারবেন হাউ মেনি ড্রাইভার্স ইন সাপ্লাই চেইন? How many drivers in supply chain? 6 ড্রাইভার 6 ইয়েস, থ্যাংক ইউ। এবং এই 6 ড্রাইভার 6টা কি কি? Production, inventory, logistic, transportation, information, ইনফরমেশন ফান্ড, sourcing, pricing, আচ্ছা, আমি একটু হ্যাঁ, অনেকে যারা বলছেন ইনফরমেশন, তারপরে হচ্ছে ইনভেন্টরি আছে, প্রোডাকশনও তো আছে না? না, প্রোডাকশন নেই, পুরা 6টাই হয়নি, বাট পার্শিয়ালি কিছু হয়েছে। একটু লোকেশন আনমিউট থাকবে, করেন। লোকেশন থাকবে, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন থাকবে, ইনফরমেশন হ্যাঁ, থাকবে, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন, ইনভেন্টরি থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে একটু একটু আমাদের গোছায় বলা শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ আমরা সাপ্লাই চেইন গ্রাজুয়েট হতে যাচ্ছি, রাইট? হ্যাঁ, রাইট। ওকে, এই 6টাকে আমাদের একটু সব সময় মনে রাখতে হবে। যখন আপনি বলবেন আই এম পিজি, কোনো কিওয়ার্ড আছে নাকি স্যার এটা? না, কোনো কিওয়ার্ড না, 6টা ওয়ার্ড মনে রাখতে হবে। যখন আমরা বলবো নিজেকে আমি সাপ্লাই চেইন গ্রাজুয়েট, আমি সিএসসিএম করা, আমি পিজিডিএসসিএম করা, বলবে যে ভাই সাপ্লাই চেইনের ড্রাইভার্স কয়টা? 6টা। কি কি? ফ্যাসিলিটি, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন, ইনফরমেশন, প্রাইসিং, সোর্সিং। হ্যাঁ, প্রথম তিনটাকে বলা হয় লজিস্টিক ড্রাইভার্স, পরের 3টাকে বলা হয় ক্রস ফাংশনাল ড্রাইভার্স। ওকে, মানে ফ্যাসিলিটিস, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন, এই হ্যাঁ, তিনটা হচ্ছে লজিস্টিক, লজিস্টিক ড্রাইভার্স, আর ইনফরমেশন, সোর্সিং, প্রাইসিং হচ্ছে আপনার ক্রস ফাংশনাল। ক্রস ফাংশনাল। দেখেন, এই টপিকটা সাপ্লাই চেইনের 3rd ক্লাসেই আপনারা পড়ছেন। হ্যাঁ, তো আমি বলবো দয়া করে এই জিনিসটা খাতায় লিখে রাখবেন। ভাই, এটা আমার খাতায় এখনো লেখা আছে, আমি যখন এটা ক্লাস করছি আমি খাতায় এটা লিখে রাখছি। লিখে এটা আমি মানে মনে থাকে না, আমি এটাকে মুখস্থ করছি। ভাই, এটা আমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ড্রাইভার্স কেন বলতেছি? ড্রাইভারের কাজ কি? ড্রাইভারের কাজ হচ্ছে ড্রাইভ এ থিং, ড্রাইভ এ কার, ড্রাইভ এ অর্গানাইজেশন, ড্রাইভ এ হোয়াটএভার, যে চালায়। ওকে, তো টোটাল সাপ্লাই চেইনটাকে এই 6টা টুলস এর প্রপার কম্বিনেশনেই সাকসেসফুল সাপ্লাই চেইন হবে। এবং এই আমি কেন ড্রাইভার্স গুলোর কথা বললাম, কারণ ইনভেন্টরি ইজ ওয়ান অফ দা ড্রাইভার অফ সাপ্লাই চেইন। কাজে বুঝতে হবে একটা টোটাল সাপ্লাই চেইনে মানে ইনভেন্টরির গুরুত্বটা কতটুকু, ঠিক আছে? জি, এখানে যারা আছেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, দেখবেন যে কি হয়েছে, স্টক নাই, ফ্যাক্টরি বন্ধ, মেশিন বন্ধ, মনে করেন প্রকিউরমেন্ট সাপ্লাই চেইনে কি আছে, পারলে তাদের গুলি করবে। হ্যাঁ, কোম্পানি কি স্টক আউট সিচুয়েশনও দেখতে চায় না, আবার ওভার স্টক। কেন ওভার স্টক? কে এত বেশি আনছে, ভাই ওভার স্টক হলেও সমস্যা, তাই না? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, একটা বেসিক জিনিস আমি একটু আজকে বলবো। এই তো গেলো 6টা ড্রাইভার, তাই না? সবার মনে থাকবে আমাদের এটা, ভাই সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, হাউ মেনি স্টেজেস ইন সাপ্লাই চেইন? How many stages in supply chain? সাপ্লাই চেইনে কয়টা স্টেজ? ওকে, আমি মানে সময় নষ্ট না করে সামনে আরো জিনিস আছে আমি বলে দিচ্ছি। মানে
যদি আপনারা চান প্লিজ এই কিওয়ার্ড গুলো আপনি একটু লিখে রাখবেন ভাই, সবসময় মাথায় রাখবেন। ওকে, 5 স্টেজেস ইন সাপ্লাই চেইন। ওকে, কি কি? সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, কাস্টমার। ঠিক আছে, তো সাপ্লায়ার থেকে ম্যাটেরিয়াল কোথায় আসে? ম্যানুফ্যাকচারের কাছে, ম্যানুফ্যাকচার থেকে যায় ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর থেকে যায় রিটেলারের কাছে, আর রিটেলার থেকে যায় কাস্টমারের কাছে। এই যে সাপ্লায়ার থেকে কাস্টমার, এইখানে এই স্ট্রিমটাকে বলে ডাউন স্ট্রিম। একটা মিনিট, আমার একটা ফোন আসছে প্লিজ। ওকে, তো যখন কোনো ইনফরমেশন বা গুডস ও সার্ভিস সাপ্লায়ার থেকে কাস্টমার এন্ডে ফ্লো করে, এটাকে আমরা বলি ডাউন স্ট্রিম। ওকে, আর যখন কাস্টমার থেকে কোনো কিছু পিছনের দিকে আসে, সেটাকে বলি আমরা আপ স্ট্রিম। আচ্ছা, আর আরেকটা কি ফ্যাক্টর একটু বলে রাখি, টোটাল সাপ্লাই চেনে একটা কোম্পানিকে শুধু রেভিনিউ দেয় কে বলেন তো? রেভিনিউ দেয় কে? অনলি কাস্টমার। ওকে, সো একমাত্র কাস্টমারই আপনাকে রেভিনিউ দেয়, আর সবাই কিন্তু কোম্পানির কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে যায়। সাপ্লায়ার নিয়ে যায়, মেশিন সাপ্লায়ার নিয়ে যায়, র মেটেরিয়াল সাপ্লায়ার নিয়ে যায়, প্যাকিং মেটেরিয়াল সাপ্লায়ার নিয়ে যায়, এমপ্লয়ি আমরা যারা কাজ করি আমরাও মাস শেষে নিয়ে যাই। একমাত্র দিচ্ছে কে? রেভিনিউ অনলি জেনারেটেড ফ্রম কাস্টমার। ঠিক আছে, তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ভাই, এই কথাগুলো কিন্তু আজকের টপিকের কথা না, এই কথাগুলো হচ্ছে সাপ্লাই চেইনের কিছু বেসিক কথা। হ্যাঁ, তো এইগুলা আপনারা একটু বইটা কিনে দেখবেন, শুরুর দিকে যে 2-3টা চ্যাপ্টার, ওই চ্যাপ্টার গুলার কনসেপ্ট যদি আমাদের মানে আমরা যারা সাপ্লাই চেইন কোর্স করতেছি বা পড়তেছি বা প্রফেশনে আছি, ওই 3টা চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। তা না হলে পরের চ্যাপ্টার গুলা পড়তে গেলে না মানে ম্যাচ করবে না, মনে থাকতে চাবে না। বোঝা গেছে আমার কথা? আরেকটা কথা বলি ভাই, আমাকে স্যার বলে অ্যাড্রেস করার কোনো কারণ নাই, আমাকে দাদা বা ভাই বলবেন। ওকে, ঠিক ঠিক আছে আছে দাদা। কারণ এইখানে তো অনেকে আছেন, আমার ভাই চাকরির বয়স চলে 17 বছর, হয়তো এখানে অনেকে আছেন যার বয়স ভাই চাকরির বয়স আমার চেয়ে বেশি, তাই না? আমার চেয়ে অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, আবার অনেকে আছে আমার চেয়ে কম আছে। সো উই অল আর প্রফেশনাল, এখানে স্যারটার বলার কিছু নাই, কারণ আমি কোনো ইনস্টিটিউটের টিচার না। ওকে দাদা, ওই একটু ইন্টারাপ্ট করতেছি, এই Sure. এসসিএম ড্রাইভ গুলোর ব্যাপারে যদি আরেকটু বলতেন, আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, সাপ্লাই চেইনে ড্রাইভারস হচ্ছে 6টা। হ্যাঁ, জি, কি কি? ফ্যাসিলিটি, ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন, সোর্সিং, ইনফরমেশন সোর্সিং প্রাইসিং। হ্যাঁ, ইনফরমেশন সোর্সিং, ইয়েস। প্রাইসিং। ওকে, প্রথম 3টাকে বলা হয় লজিস্টিক ড্রাইভার। লজিস্টিক ড্রাইভার, পরের 3টাকে বলা হয় ক্রস ফাংশনাল। ঠিক আছে, এবং আমি কেন এই কথাগুলো বললাম, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। হুইচ ওয়ান ইজ দ্য ক্রস ফাংশনাল ড্রাইভার্স ইন সাপ্লাই চেইন? ঠিক আছে, ওকে। আর এর প্রসেস হলো 5টি। স্টেপ হচ্ছে 5টি। ওকে, ম্যানুফ্যাকচার, সাপ্লায়ার, না, না। ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, Distributor, রিটেইলার, কাস্টমার। কাস্টমার। ওকে,
তো আমরা একটু দেখি ইনভেন্টরির ডেফিনেশনটা কি রকম। হোয়াট ইজ ইনভেন্টরি? In terms of supply chain management, inventory is normally the sum of all goods and materials on hand. It can be raw material, finished good, SFG. SFG বলতে আমরা কি বলি? Semi finished goods, বা অনেক জায়গায় বলা হয় WIP, work in progress, হ্যাঁ, which is available for sale or production. তাহলে আমরা ইনভেন্টরি বলতে শুধু র মেটেরিয়ালকেই বুঝবো না। হ্যাঁ, আজকের পর থেকে আমরা ইনভেন্টরি বলতে শুধু র মেটেরিয়ালকে বুঝবো না। র মেটেরিয়াল হইতে পারে, ফিনিশ গুডস হইতে পারে, এসএফজি হইতে পারে, হ্যাঁ, যে জিনিসটা আমার একটা প্রসেসের মধ্য দিয়ে গেলে আমার একটা সেল করা যাবে, সেইটাই হচ্ছে আমার ইনভেন্টরি। ওকে, তো প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন আরএম এর ইনভেন্টরি ওইটা একজন টেক কেয়ার করতেছে, তারপরে আপনার ফিনিশ গুডস এর ইনভেন্টরি একজন টেক কেয়ার করতেছে। নরমালি প্র্যাকটিসটা কি? আরএম চলে আসতেছে আরএম স্টোরে, আরএম স্টোর থেকে চলে যাচ্ছে শপ ফ্লোরে, মানে যেখানে প্রোডাকশন হচ্ছে সেটাকে আমরা কি বলি? শপ ফ্লোর বলি, প্রোডাকশন ফ্লোর বলি। এক এক ইন্ডাস্ট্রিতে এক এক নামে বলা হয়। হ্যাঁ, সেখানে গিয়ে সেটা 3টা 4টা বা 5টা স্টেপে গিয়ে একটা এফজি হচ্ছে, এফজি চলে যাচ্ছে ডিস্ট্রিবিউশন স্টোরে। বাট এই যে যেখানেই ম্যাটেরিয়ালের মুভমেন্ট, যেখানেই ম্যাটেরিয়াল থাকুক, যে ফরম্যাটেই থাকুক, সেটাই ইনভেন্টরি। ওকে, সেইটারই একটা স্টক কাউন্ট হয়, সেটারই একটা এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ইয়ার বা এন্ড অফ এ সার্টেন টাইম স্টক কাউন্ট করতে হয়, স্টক দেখতে হয়। ঠিক আছে দাদা, আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। প্যাকিং ম্যাটেরিয়াল কে কি দাদা ইনভেন্টরির ভিতরে তো কাউন্ট করা হয়? অবশ্যই। ফার্মাতে তো আমরা প্যাকিং ম্যাটেরিয়াল কে কাউন্ট করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্যাকিং ম্যাটেরিয়াল ইজ এ কি বলবো, ইজ এ গুডস এন্ড অলসো এটাও তো র মেটেরিয়ালের পার্টস, একটা র হ্যাঁ, মেটেরিয়াল parts of পার্টস এর raw মধ্যে ওইটা তো থাকবে। ফিনিশিং, মানে প্যাকিং যেটাই থাকে, যে কোনো ম্যাটেরিয়ালই র মেটেরিয়াল তো পার্ট। একটা প্রোডাক্ট প্যাকিং বানাইতে যেটা ম্যাটেরিয়ালও লাগবে এটার ইনভেন্টরিও মেইনটেইন করতে হয় এবং ইনভেন্টরি রেগুলার ফলো আপ করতে হয়। টাইপ অফ ইনভেন্টরি, তো আমি এখানে 4টা টাইপ দেখাচ্ছি। যেমন যে প্যাকিং ম্যাটেরিয়ালের কথা বললেন, হ্যাঁ ওইটাকে আরেকটা টাইপ দেখানো যাইতো। আবার ওইটাকে আপনি ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে রাখতে পারেন, যে আমার ওষুধটা হয়ে প্যাকিং হয়ে এফজি হয়ে বের হয়ে যাবে। ওকে, তো এটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, বাট অবশ্যই সেটার ইনভেন্টরিও মেনটেন করতে হবে এবং ইনভেন্টরি রেগুলারলি ফলো আপ করতে হবে। ওকে, ইন জেনারেল ইনভেন্টরি আর 4 টাইপস। ওকে, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস। যেমন দাদা আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের র মেটেরিয়াল একটা পার্ট, এরপরে ওই র মেটেরিয়ালটা বেসিক্যালি ডিভাইডেড হয়ে বিভিন্ন জায়গায় আবার রি ইনভেন্টরি হয়। যেমন নাকি হ্যাঁ। ফিনিশ গুডস এর 10 লাখ পিস আছে, সে কিন্তু 10 লাখ পিস নেয় না, একটা নির্দিষ্ট পারচেজ অর্ডারে এগেইনস্টে তার যদি 10,000 পিস হয়, সে 10,000 পিসে বুঝে নেয় একটা, সে আবার ইনভেন্টরি করে এটা। আবার কাটিং করে, কাটিং এ ওই প্রোডাক্টের এগেইনস্টে কত কাটিং করে সেখানে একটা ইনভেন্টরি হয়। ডুইং এ আবার সে কত প্রোডাকশন করতেছে তার একটা ইনভেন্টরি হয়, তার একটা রেকর্ড হয়। ওইটাই তো আমরা এক একটা ইনভেন্টরি হিসেবে কাউন্ট করতে পারি। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ডব্লিউআইপি বা এসএফজি। ধরেন একটা প্রোডাক্ট, ধরেন একটা ওষুধ, হ্যাঁ, ওষুধ প্রথমে কি হচ্ছে, র মেটেরিয়াল আপনি দিচ্ছেন, সেটা র মেটেরিয়ালটা মেশিনে মিক্সিং হয়ে ধরেন একটা ট্যাবলেট ফরম্যাট হয়ে গেল। ট্যাবলেট ফরম্যাটটা তো ওই ট্যাবলেটটাকে আমরা এফজি বলবো না, রাইট? ওইটা হচ্ছে এসএফজি, কারণ ওইভাবে ওইটা বাজারে যাবে না, ওইভাবে ওইটা বাজারে যাবে না। তখন ওই ট্যাবলেটটা কি হবে, ব্লিস্টারিং হবে, তাই তো? ফয়েল প্যাকে গিয়ে ব্লিস্টার হবে। ওই ব্লিস্টার হওয়ার আগে ওইটার একটা নাম থাকতে পারে এবং ওইটার একটা স্টক কাউন্টিং হইতে পারে। তবে ব্লিস্টার হওয়ার পরে একটা স্টক কাউন্টিং হইতে পারে, সেই ব্লিস্টারটা প্যাকিং হওয়ার পরে একটা স্টক কাউন্টিং হইতে পারে। তো প্রত্যেকটা স্টেপেই ইনভেন্টরি কাউন্ট করা যেতে পারে এবং নরমালি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং প্রত্যেকটা স্টেপে ইনভেন্টরি কাউন্ট করে। কারণ কি, এই টোটাল ইনভেন্টরি কিন্তু আপনার এই র মেটেরিয়াল থেকে শুরু করে ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং এফজি, টোটাল ইনভেন্টরিকে যদি আপনি চিন্তা না করে প্রকিউরমেন্ট প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনার ওভারস্টক হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তারপরে আসেন মেইনটেনেন্স, রিপেয়ার বা স্পেয়ার পার্টস। স্পেয়ার পার্টস তো একটা কি বলবো, মানে খুবই এসেনশিয়াল একটা জিনিস। এটা বোঝা যায় তখনই যখন কোনো মেশিন ব্রেকডাউনে যায়। হুট করে মেশিন চলতেছে, স্ক্রু ব্যারেলটা ভেঙে গেল,
হুট করে শাটডাউন হয়ে গেল, কি হয়েছে, বেয়ারিং ভেঙে গেছে বা হোয়াট এভার, এসএমআই প্যানেল নষ্ট হয়ে গেছে, ওটার দাম কিন্তু বেশি না। সো এই যে স্পেয়ারের ইনভেন্টরি মেনটেন করাও কিন্তু খুবই সিস্টেমেটিক ওয়েতে এটাও মেনটেন করতে হয়। আবার মেশিনেরও তো একটা ইটসেলফ ইনভেন্টরি মেনটেন করতে হয়, কারণ সব মেশিন তো একটা টাইম লাগে না। দেখা যাচ্ছে যে এখন কিছু মেশিন মেশিনের ইনভেন্টরিটা আমি জানি না কোন ইন্ডাস্ট্রিতে রাখে, কারণ মেইন যে হ্যালো প্রসেস দাদা। মেশিন। হ্যাঁ দাদা, আপনার এই যে মেইনটেনেন্স ইনভেন্টরির ভিতরে রেখেছেন, রিপেয়ার ইনভেন্টরির ভিতরে রেখেছেন, অবলিক না। দিয়ে স্পেয়ার দিয়েছেন, এটা বলতে আসলে কি বোঝাইছেন? এটা কি মেইনলি স্পেয়ার পার্টস হবে? মেইনলি হ্যাঁ, হবে? মেইনলি তাহলে ব্যাপারটা হচ্ছে স্পেয়ার আমি যদি পার্টসটা। মানে আপনার আমি যেহেতু অবলিক দিয়ে লিখেছি, তার মানে মেইনটেনেন্স তো আসলে কোনো আপনার ইনভেন্টরির ভিতরে পড়বে না। মেইনটেনেন্স হচ্ছে কি একটা পড়বে কি? সার্ভিস, রাইট? মেইনটেনেন্স হচ্ছে একটা সার্ভিস। সার্ভিস সার্ভিসকে কখনো হবে না, আমি এটা তো কাউন্টেবল না। মেইনটেনেন্সটা তো কি কাউন্টেবল? এটা তো আমি এটা নন কেন কাউন্টেবল। আমি কেন এটাকে স্ল্যাশ দিয়ে রেখেছি, লেট মি এক্সপ্লেইন। হ্যাঁ, জি জি, মেইনটেনেন্স হচ্ছে please বলেন একটা একটু। সার্ভিস। মেইনটেনেন্স হচ্ছে একটা সার্ভিস। তো সার্ভিসকে কখনো, সার্ভিসেস হচ্ছে ইনট্যাঞ্জিবল, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, পকেটে করে নিয়েও যাওয়া যায় না, ঠিক আছে? তো এই মেইনটেনেন্সের জন্য লাগে হচ্ছে রিপেয়ার। মেইনটেনেন্সের সাথে রিপেয়ার এবং স্পেয়ার পার্টসটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো যে কারণে আমি এখানে মেইনটেনেন্স স্ল্যাশ রিপেয়ার বা স্পেয়ার রাখছি, এই কারণে যে আমি শুরুতে বলছি যে আমার স্লাইডে মানে গদ বাঁধা লেখা পাবেন না। আমি এখানে কি পয়েন্ট নিয়ে আসছি, এটা আমি স্পেয়ার থেকে আলোচনা করে মেইনটেনেন্সে যাব এবং এই জিনিসটা আমি বুঝিয়ে দেবো হাউ ইট ইজ রিলেটেড, ঠিক আছে? একটা ইন্ডাস্ট্রিতে মেইনটেনেন্স একটা অত্যাবশ্যকীয় বিষয়। কেন আমি স্পেয়ারের স্টক রাখবো এবং স্পেয়ারের ইনভেন্টরি যে একটা ক্রুশিয়াল জিনিস, আমি শুধু আরএম এর ইনভেন্টরি মেনটেন করে গেলাম, স্পেয়ার দিকে নজরই দিলাম না, ভাই মেশিনটা যদি আজকে ব্রেকডাউনে যায়, একটা স্পেয়ার নাই। মানে দাদা একটু ইন্টারফেয়ার করি, ঠিক হ্যাঁ। আছে? আপনার মনে করেন আমার স্পেয়ার পার্টস লাগবে যখন আমার মেইনটেনেন্স বা রিপেয়ারের প্রয়োজন পড়বে। হ্যাঁ হ্যাঁ, কারণ ঠিক ওইটা আপনার রিলেট করার জন্যই যে কোনো ইনভেন্টরি কি কাউন্টেবল না? কিন্তু আমি মেইনটেনেন্স যখন আসবে তখন তো স্পেয়ারের সঙ্গে আমার মেইনটেনেন্সটা রিলেটেড। কিন্তু আমি যখন ইনভেন্টরি বলবো যে আপনার এই চারটে আমার আসলে ইনভেন্টরি জেনারেল টাইপের ভিতরে আছে, তখন তো মেইনটেনেন্সটা কি থাকবে? এখানে না না না, এখানে বেসিক্যালি এটা হচ্ছে স্পেয়ার, ঠিক আছে? বেসিক্যালি এটা টাইপটা যদি বলেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে স্পেয়ার ইজ এ টাইপ অফ ম্যাটেরিয়াল এবং এটার ইনভেন্টরি মেইনটেইন করতে হয়। ক্লিয়ার? ওকে। শেষেরটা আসেন ফিনিশ গুডস বা এফজি বলি আমরা, যেটা ফিনিশ গুডসটাই আমরা মানে ফিনিশ গুডস হচ্ছে ফাইনাল ইনভেন্টরি। আরএম আসলো, প্যাকিং মেটেরিয়াল আসলো, প্রসেসে গেল, প্রসেস হয়ে এফজি হলো, এই এফজিটাই হচ্ছে কি হবে, আমার সেল হবে। আমরা যদি ব্রডার সেন্সে চিন্তা করি তাহলে আমরা ইনভেন্টরিকে চারটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তো এই যে স্লাইডটা ভাই, এই স্লাইডের একটা কথাও আপনাদের এই সুনীল চোপড়ার বইয়ে নাই। আপনারা যদি 12 নম্বর চ্যাপ্টারটা পড়েন, এইখানকার একটা কথাও সুনীল চোপড়ার বইয়ে নাই। তো এটা আমার কাছে মনে হয়েছে যে এই বেসিক মেসেজটা সবাইকে দেওয়া উচিত, দ্যাটস ওয়াই আমি এই স্লাইডটা করছি। ওকে, না ঠিক আছে, ঠিক আছে। যদি আপনাদের কাছে এটাতে এইটার ডিসকাশনটা মনে হয় যে না হেল্পফুল, এটা সবাই জানেন ভাই, সবাই আপনারা জানেন, কাজ করতে গিয়ে সবাই জানেন স্টক নাই, আরএম নাই, পিএম নাই ভাই, মানে আর এফজি নাই। এটা নিয়ে আমরা বেশি চিন্তা করি না, কেন? এটা নিয়ে চিন্তা করে সেলস। ভাই অর্ডার আসছে 10টা, ভাই নাই 8টা আইটেম আছে, 2টা নাই। নাই কেন? পিছনে গেলে দেখা যায় কি হয়েছে, ওইটার ভাই প্যাকিং ম্যাটেরিয়াল নাই, প্যাকিং হয় নাই। আচ্ছা প্যাকিং আছে, ওইটা কি হয়েছে, আরএম নাই দেখে প্রোডাকশন হয় নাই, ঠিক আছে? তো মানে প্রত্যেকটা স্টেজ বা প্রত্যেকটা স্টেজের ইনভেন্টরিকেই সমান গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? আমার এই আজকে এই স্লাইডের ডিসকাশনের মেসেজ হচ্ছে এটা। ওকে ওকে, আচ্ছা, এখন আসি আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ সেফটি ইনভেন্টরি ইন সাপ্লাই চেইন। সেফটি ইনভেন্টরি ইজ দ্য ইনভেন্টরি ক্যারিড টু স্যাটিসফাই ডিমান্ড দ্যাট এক্সিডস দ্য অ্যামাউন্ট অফ ফোরকাস্ট। দেখেন এখানে একটা লাইন, ওকে, কি বলছে? সেফটি ইনভেন্টরি ক্যারিড টু স্যাটিসফাই দ্য ডিমান্ড দ্যাট এক্সিড দ্য অ্যামাউন্ট অফ ফোরকাস্ট। আচ্ছা, এখন আসি শেষ ওয়ার্ডটা থেকে আমি শুরু করি, হোয়াট ইজ ফোরকাস্ট?
প্রেডিকশন, রাইট? যে আমি আগামী 3 মাসে আমার বিজনেস এইভাবে চলবে, আমি এই অ্যামাউন্টের এই পণ্য সেল করব। তা সেল করার জন্য আমাকে কি করতে হবে? সেলস যখন একটা ফোরকাস্ট দেয় যে ভাই আমি আগামী 3 মাসে, এই মাসে 10 কোটি, আগামী মাসে 12 কোটি, তারপরে মাসে 15 কোটি বিক্রি করব, তা সে তো আর বাতাস বিক্রি করবে না, সে কোনো পণ্য বিক্রি করবে, রাইট? তা সেই পণ্যটা সে এফজি বিক্রি করবে, তাহলে সে এফজি বিক্রি করলে তাকে এফজিটা তৈরি করে দিতে হবে। এফজি তৈরির জন্য তখন কি হয়? ম্যাটেরিয়াল প্ল্যানিং হয়ে যায়। হ্যাঁ, সে যদি 10 কোটি টাকা বিক্রি করতে চায়, তাহলে আমাকে এই ম্যাটেরিয়াল এই পরিমাণে আমাকে ইনভেন্টরিতে রাখতে হবে। ওকে, তো দেখেন, ধরেন সে 10 কোটি টাকা বিক্রি করবে, সেটার জন্য আমার 6 কোটি টাকার ম্যাটেরিয়াল রাখতে হবে। আচ্ছা দেখেন, আমি একটু এক্সাম্পল দিলাম যে 10 কোটি টাকা বিক্রি করবে, 6 কোটি টাকার ম্যাটেরিয়াল রাখতে হবে। কত পার্সেন্ট বললাম ভাই? 60%। 60%। ওকে, তো এই কথাটা সবাই একটু মনে রাখবেন। ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, ইন্ডাস্ট্রি থাম্ব রুল হচ্ছে আপনার রেভিনিউ এর 60% ইজ কস্ট অফ ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি থাম্ব রুল, ঠিক আছে? যে আপনি যা রেভিনিউ আনবেন, মনে রাখতে হবে তার 60% আপনার ম্যাটেরিয়াল কস্টে যাবে। তারপরে আপনার যাবে ওভারহেড কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, সেলিং কস্ট, হোয়াটএভার, ব্যাংকিং চার্জ মিলে যাওয়ার পরে তারপরে আসবে আপনার প্রফিট। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, যে 60% আপনাদের রেভিনিউর 60% ম্যাটেরিয়াল কস্টে যায়। তো আমি এখন যে কথাটা বললাম এটাও এই টপিকের সাথে রিলেটেড না, ঠিক আছে? বাট আমার কাছে মনে হয় যখন যে মেসেজটা আমার মাথায় আসে ভাই, আমি দিয়ে দেই। আমার মনে হয় এটা সবার জন্য মানে জেনে থাকা ভালো ভাই। ওকে, আচ্ছা, এখন সেফটি ইনভেন্টরি ইজ দ্য ইনভেন্টরি। এখন দেখেন, আমার হলো যে আমার 10 কোটি টাকা বিক্রি করবে, আমি 6 কোটি টাকা র মেটেরিয়াল তো এনে দিছি ভাই, আমার দায়িত্ব শেষ। এখন ফোরকাস্টিং, ফোরকাস্টিং আপনাদের একটা চ্যাপ্টার আছে, তো আমি জানি না আপনাকে ফোরকাস্টিং চ্যাপ্টারটা ক্লাস করছেন কিনা। তো ফোরকাস্টিং এর ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, ফোরকাস্ট ইজ অলওয়েজ রং। ফোরকাস্ট ইজ অলওয়েজ রং, এটা হচ্ছে ফোরকাস্টের ব্যাপারে চিরসত্য কথা। আপনি দেখবেন কোন প্রতিষ্ঠানেরই সেলস ফোরকাস্ট কখনোই 100% কারেক্ট হয় না, আর বেশি হবে না কম হবে। হ্যাঁ, বেশি হইলে সবাই খুব তালি দেয়, আরে টার্গেট তো অ্যাচিভ করে ওভার করে ফেলছে, মানে ইনএকুরেট আর কি। হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে সবসময় ফোরকাস্টটা ইনঅ্যাকুরেট হয়। বাট অবশ্যই ফোরকাস্ট থাকতে হবে, ফোরকাস্ট না থাকলে ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুই হবে না, না প্রকিউরমেন্ট প্ল্যানিং হবে, না ইনভেন্টরি প্ল্যানিং হবে, না প্রোডাকশন প্ল্যানিং হবে। ওকে, তো যখন ফোরকাস্ট থেকে সেলস তো চাবেই ভাই বেশি বিক্রি করতে, এখন আপনার সেলস 10 টাকা বিক্রি করবে দেখে আপনার রোল অ্যাজ পার রুলস 6 টাকার ম্যাটেরিয়াল এনে রাখছেন, এখন সেলস ওই মাসে 14 টাকা বিক্রি করবে, ওদের অর্ডার আছে, ডিমান্ড আছে, তো যদি ম্যাটেরিয়াল না থাকে আপনি দিতে পারবেন না। যে কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা বললে ভুল হবে, মোস্ট অফ দ্য প্রতিষ্ঠান কি করে, একটা লেভেলের সেফটি ইনভেন্টরি, যে ওকে 10 ডেজ, কেউ 15 ডেজ, কেউ 20 ডেজ, একটা ডেজ বা একটা সার্টেন পার্ট তারা ওইটাকে সেফটি ইনভেন্টরি মেনটেন করে। কেন? যে যদি কখনো আমার ফোরকাস্টটা এক্সিড করে যায়, আমার সেলস ফোরকাস্টটা এক্সিড করে যায়, আমি যাতে আমার সেলসকে সাপোর্ট দিতে পারি। ওকে, বুঝা গেছে? দেখেন এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা আপনাদের বই থেকেই নেওয়া ভাই, গ্রাফটা আমি আঁকি নাই। হ্যাঁ, এখানে দেখেন যে এভারেজ ইনভেন্টরি এখানে বলা আছে, দেখেন মাঝখানে যে দাগটা, এইটুক লেভেল সেফটি ইনভেন্টরি, মানে তারা কখনোই তার ইনভেন্টরিকে এই লেভেলের নিচে নামতে দিবে না। ওকে, দিস ইজ বর্ডার লাইন। দিস ইজ বর্ডার লাইন, তারা সবসময় এই লাইনের উপরে থেকেই ইনভেন্টরি আপ ডাউন করাবে। এখানে যে জিগজ্যাগটা আছে কি, দেখেন প্রথম যে এটা কি উপরে ছিল, তারপর এটা নিচে নেমে আসছে, মানে কি ইনভেন্টরিটা এই লেভেলে আসার পরেই আবার এটা নতুন ইনভেন্টরি ঢুকে গেছে, এই জন্য আবার ইনভেন্টরি সোজা উপরে পিক হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এইটা একটা স্ট্র্যাটেজি, যে আমরা কখনোই এই লেভেলের নিচে ইনভেন্টরিকে নামতে দিব না। যে আমার, যদি আমি ইউনিটে বলি যে আমার 10 ইউনিট সব সময় আমার ঘরে থাকবে টু মিট দা
sales demand if Sales. forecast exceeds. Okay, দাদা, এখানে দাদা দুইটা দেখা যায়, একটা উপরে একটা নিচে মাঝখানে, ওটা কি আপার লিমিট? হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি এরকম থাকবে। আচ্ছা, আর যখন পিকে উঠে যাবে কখন, যখন আপনার নতুন ইনভেন্টরি, ধরেন আপনি 100টা লটে অর্ডার করেন, হ্যাঁ, হুম, প্রতি মাসে আপনার সেলস 80টা, আপনি সবসময় 100টা করে অর্ডার করেন, 20টা করে আপনি সবসময় সেফটি রাখেন। প্লাস সেফটিতে রাখি। হ্যাঁ, হ্যাঁ, তো যখন আপনি 100টা ইনভেন্টরি স্টকে আসবে, সাথে সাথে ইনভেন্টরিটা সোজা দাঁড়িয়ে যাবে না গ্রাফটা, হুম, ইয়েস, বাট একটা Okay. স্টেজে গিয়ে আবার এটা মাঝে চলে আসবে। ওকে, ক্লিয়ার। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সড দ্য রিকোয়ার্ড লেভেল অফ সেফটি ইনভেন্টরি। আচ্ছা, কি কি ফ্যাক্টর আমাদের সেফটি ইনভেন্টরিকে ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে সেফটি ইনভেন্টরি রাখার জন্য? দেখেন, the appropriate level of safety inventory determined by the following factors. 4টা ফ্যাক্টর। কি কি? desired level of product availability, uncertainty of demand, uncertainty of supply, তারপর হচ্ছে inventory replacement policies, when to order and how much order. দেখেন, desired level of product availability, তো আমি কি পরিমাণ মানে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কামনা করছি, ওকে, তো সেটা আমাকে বিবেচনা করতে হবে। আর আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ, এখানে 2 আর 3 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, আনসার্টেনিটি, আনসার্টেনিটি অফ ডিমান্ড, আনসার্টেনিটি অফ আনসার্টেনিটি অফ সাপ্লাই। ওকে, এই সাপ্লাইটা কোনটা বুঝিয়েছে দাদা? সাপ্লাই বলতে আমি আসতেছি। ওকে, দেখেন, আনসার্টেনিটি অফ ডিমান্ড মানে কি? যদি আমি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হই, ওকে, আমি আছি মাঝখানে, আমার বাম পাশে আছে আমার সাপ্লায়ার, ওকে, যারা আমাকে র মেটেরিয়াল দিচ্ছে, আর আমার ডান পাশে হচ্ছে আমার কাস্টমার। তো আমার কাছে ডিমান্ড হচ্ছে কার ডিমান্ড ভাই? আমার কাস্টমার ডিমান্ড। তো কাস্টমার ডিমান্ডটা অবশ্যই আনসার্টেন। আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস একটু বলে নেই, সাপ্লাই চেইন ভিউ। হ্যাঁ, সাপ্লাই চেইন ভিউ, আপনার কি পুশ ভিউ, পুল ভিউ, এই টার্মগুলো শুনছেন বা পড়ছেন? শুনছি, জি জি, শুনছি দাদা। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এই পুশ ভিউ, পুল ভিউ কি কেউ আমাকে একটু বলতে পারবেন দেখি? ভাই আমি আপনাদের কেন বলতেছি শুনেন, যেহেতু আমি আমারও বলতেছি ভাই, আপনারা একটা কোর্সে আছেন, একটা মানে একটা প্রেস্টিজিয়াস একটা কোর্স, যেটা সবাইকে বলা যায়, তো যেটা আপনারা ভাই জানেন, এটা ভাই ওপেন ফোরামে বলার সৎসাহস থাকতে হবে। যেখানে আমি বলতেছি পুশ এন্ড পুল, কেউ আমাকে একটু বুঝান দেখি, বুঝান না একটু বলেন দেখি আমাকে, সবাই শুনুক। সাপ্লাই চেইনের ভিউ দুইটা, পুশ ভিউ, পুল ভিউ, আর একটা ভিউ আছে সাইকেল ভিউ। আচ্ছা, সাইকেল ভিউ আমি না গেলাম, পুশ আর পুল ভিউটা একটু বলবে? স্যার, একটা হচ্ছে যখন কাস্টমার এন্ড থেকে যখন কোনো একটা অর্ডার প্লেস করা হয়, দ্যাটস মিন অর্ডারটা কাস্টমার এন্ড থেকে আসে, দেন কাস্টমার থেকে অথবা স্টোর থেকে তার আগের স্টেপ, তারপর ম্যানেজমেন্ট, সাপ্লায়ার, মানে যখন আমরা রিটেল কাস্টমার থেকে যখন একটা কোনো অর্ডার চলে আসে এবং সেই প্রোডাক্ট যখন ব্যাক এন্ডে যায়, তখন এটাকে বলা হচ্ছে পুশ ভিউ। আর পুল ভিউটা হচ্ছে যখন আপনার সাপ্লায়ার থেকে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, দেন ডিস্ট্রিবিউটর, রিটেলার এন্ড কাস্টমার এন্ডে যখন আসে, তখন ওটা হচ্ছে পুল ভিউ। আমি যদি ভুল করে না থাকি স্যার। আচ্ছা, তো আপনি মানে রিভার্স বলে ফেলছেন। হ্যাঁ, রিভার্স অলওয়েজ স্যার, সরি স্যার, মানে প্রথমটা হচ্ছে তাহলে পুল ভিউ আর পরেরটা হচ্ছে পুশ ভিউ। আচ্ছা, তো আমি জিনিসটাকে আর একটু সহজ করে দিই। হ্যাঁ, আমার মনে হয় যে সবারই জিনিসটা তখন মাথায় থাকবে। তো পুশ মানে কি? ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া, তাই না ভাই বাংলা কথায়? আমি চাপিয়ে দিচ্ছি, পুশ করতেছি। ওকে, পুশ ভিউটা হচ্ছে সাপ্লাই চেইনের, যেটাকে আমি যদি বাই দ্য বুক বলি, এটাকে বলে অ্যান্টিসিপেটরি। যে আমি অনুমান করে নিছি আমি আগামী মাসে 10 কোটি টাকা সেল করব। কোন কাস্টমার কি আপনারা বলছে যে ভাই আমার আগামী মাসে এই অর্ডার লাগবে, আগামী মাসে এটা লাগবে? 10 কোটি টাকার আমার কাছে ফার্ম অর্ডার আছে, অতএব আমার আগামী মাসে সেলস প্ল্যান 10 কোটি। নট লাইক দ্যাট। আমি বা একটা কোম্পানি সেলস ডিপার্টমেন্ট, তারা প্ল্যান দেয়, সেলস প্ল্যান দেয় যে আগামী মাসে আমি 10 কোটি বিক্রি করব, তারপরের মাসে আমি 12 কোটি, তারপরের মাসে 12.5 কোটি। তারা পুরোটাই অ্যান্টিসিপেট করে নেয়। অ্যান্টিসিপেট করে নেয় কিসের বেসিসে? লাস্ট 3 মাসের সেলস বা কোনো সিজনাল ইফেক্ট আছে কিনা,
আমি কোনো প্রাইস বেনিফিট দিব কিনা, আমি কোনো অফার চালাবো কিনা, এটার উপরে ভিত্তি করে তারা একটা অ্যান্টিসিপেটরি বাজেট দেয় যে আমি এই পরিমাণ প্রোডাক্ট বাজারে সেল করব, এবং ওইটার উপরে ভিত্তি করে কি করে ব্যাকগ্রাউন্ডে র মেটেরিয়াল ইনভেন্টরি প্ল্যানিং করে ম্যানুফ্যাকচারিং করা হয়। এটা কিছু পুশ যে আমাকে ভাই 10 কোটি টাকার প্রোডাক্ট দিবা, আমি এটা বাজারে বিক্রি করে দিব। দিস ইজ কল পুশ ভিউ। আর পুল ভিউটা হচ্ছে কি, যে কাস্টমার আমাকে অর্ডার দিবে, দেন আমি তাকে প্রোডাক্ট দিব। কাস্টমার আমার কাছ থেকে চেয়ে নিচ্ছে, টেনে নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ফুল ভিউ। দ্যাট ইজ কল পুল ভিউ। ফুল, ওকে। দেখেন বাংলাদেশে একমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলে হচ্ছে পুল ভিউয়ে। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সাপ্লাই চেইন ভিউটাই হচ্ছে পুল ভিউ। কারণ প্রত্যেকটা গার্মেন্টস একটা শার্ট বা একটা টি শার্ট বা একটা ডেনিমের জিন্স প্যান্টও বানায় না যদি তার কাছে কনফার্ম অর্ডার না থাকে, রাইট? আচ্ছা, ঠিক আছে কিনা বলেন? কারেক্ট, এগ্রি। কারেক্ট। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইন ভিউটা হচ্ছে ফুল ভিউ। ওকে, এখানে তার কাছে ডিমান্ডটা সার্টেন, তার কাছে ধরেন 1 লাখ পিস টি শার্টের অর্ডার আসছে, এটাই হচ্ছে তার ডিমান্ড। সেই 1 লাখ পিসের জন্য র মেটেরিয়াল সোর্স করবে। সে এক পিস বেশি র মেটেরিয়াল এনে সে ইনভেন্টরিতে রাখবে না, কারণ সে জানে না, সে জানে না পরের বার আবার এইটারই অর্ডার আসবে কিনা। দ্যাট মিন দাদা, যেটা মানে কাস্টমার আমাদেরকে কনফার্ম করে অর্ডার নিচ্ছে, দ্যাট ইজ ফুল। আর উনি যেটা যাকে সেল করতেছে এটা মনে পুশ, ওটা হচ্ছে পুশ। ওকে, কারেক্ট। তাহলে পুল ভিউয়ে ডিমান্ড আনসার্টেনিটির মানে ব্যাপার স্যাপারই নাই, তাই না? ওটা আমরা ফিক্সড। না, এটা কনফার্ম, এটা হ্যাঁ, কনফার্ম। আর পুশ ভিউয়ে ডিমান্ড পুশের আনসার্টেনিটি থাকতে পারে, পুশে আনসার্টেনিটি অবশ্যই আছে এবং আছে, ইয়েস। ঠিক আছে। আরেকটা ছোট্ট উদাহরণ দেই, পুশ আর পুলের কম্বিনেশন কেউ বলতে পারবেন? যেখানে পুশও আছে পুলও আছে, পুশ পুলের কম্বিনেশন। নতুন ফ্ল্যাগশিপ মোবাইল বিক্রি দাদা। আমি আরো সহজ করে বলি, যে জায়গায় আমরা ডেইলি যাই, হ্যাঁ, এই যে অফিসে যাই, অফিসে কাজের ফাঁকে নিচে নামি একটু চা খাই, সিঙ্গারা খাই, যাই না নিচে টং দোকান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলে ভাল লাগতেছে না, একটু নিচে যাই, একটু চা খাই আসি। একটা ওই যে চা পুরি সিঙ্গারা বিক্রি করতেছে, কলা বিক্রি করতেছে, পাউরুটি কেক বিক্রি করতেছে, যাচ্ছি, বা একটা চা দিয়েন, আচ্ছা শুধু চা না, একটা পুরি আর চা খাই, বা একটা বিস্কিট আর চা খাই। দেখেন, যে পুরি সিঙ্গারা চা বিক্রেতা, তার দোকানে ভাই কি কি আছে? পুরি আছে, সিঙ্গারা আছে, বা বিস্কিট আছে, কলা আছে, পাউরুটি আছে। দেখেন তার দোকানে সে যে পরিমাণ কলা, যে পরিমাণ বিস্কিট এবং পাউরুটি সকালবেলা নিয়ে আসছে, সে কিন্তু ওই পরিমাণ কলা পাউরুটি বিক্রি করবে, কারণ সে অ্যান্টিসিপেট করে নিছে যে সারাদিনে তার সে 5 ডজন কলা, 10টা পাউরুটি বা 1 কেজি বিস্কিট তার বিক্রি হবে। সে এটা রেডি করে রাখছে কাস্টমারের জন্য। দিস ইজ পুশ ভিউ। আবার দেখেন চা, সে একটা নিচের টং এর চা দোকানদার মিনিমাম 500 কাপ চা বিক্রি করে। সে কি 500 কাপ চা বানিয়ে রেডি রেখে দেয়? চুলায় জাল হচ্ছে, ভাই চা এই না ঢাললাম আর দিলাম চা, সেটা কিন্তু সে রেডি করে রাখে না। কি করে? যখন আমরা কেউ গিয়ে বলি ভাই একটা চা দেন, র চা দেন, ভাই একটা দুধ চা দেন, ভাই একটা কফি দেন, সে যখনই অর্ডারটা পাচ্ছে তখনই সে ওইটা সার্ভ করতেছে। সে ব্যাকগ্রাউন্ডে কি করছে? এটার জন্য র মেটেরিয়াল, চা পাতা, চিনি, হোয়াটএভার, আদা, লেবু, পুদিনা পাতা, এটা সে এনে রাখছে, কিন্তু সে ওইটা কিন্তু পুরোটা একসাথে মিক্স করতেছে না। যখনই তার কাছে চাচ্ছে তখনই সে দিচ্ছে। দেখেন একটা ছোট চায়ের দোকান, ওই দোকানদারটা কিন্তু সাপ্লাই চেইন কি জানে না, পুল ভিউ কি জানে না, বাট কি জানে না, সে কিন্তু সাপ্লাই চেইনের যে দুটো ভিউ, পুশ এন্ড পুল, দুইটারই প্র্যাকটিস তার দোকানে আছে। ঠিক আছে? তো রাইট, এই যে আনসার্টেনিটি অফ ডিমান্ড, এটার সাথে দেখেন পুল ভিউ হলে এই জিনিসটা থাকার সম্ভাবনা খুবই কম, পুশ ভিউ হলে এটা থাকার সম্ভাবনা খুবই আছে। তারপরে দেখেন আনসার্টেনিটি অফ সাপ্লাই।
অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমি যদি নিজেকে অ্যাজ এ ম্যানুফ্যাকচারার জায়গায় রাখি, হ্যাঁ, তাহলে কি আমারও সাপ্লায়ার আছে? হুম। আচ্ছা, C2 আমারও তো, সাপ্লায়ার। হ্যাঁ আমারও তো সাপ্লায়ার আছে ভাই, কারণ আমিও তার উপরে ডিপেন্ডেন্ট। ধরেন একটা ম্যাটেরিয়াল আমি, আর বাংলাদেশ ভাই কি হচ্ছে ইম্পোর্ট বেসড, আমরা ইম্পোর্টের উপর মানে 90% ডিপেন্ডেন্ট। কোনো কিছু র মেটেরিয়ালই, একমাত্র প্যাকিং মেটেরিয়ালটা আমরা লোকালি করি, আদার দেন প্যাকিং মেটেরিয়াল ভাই সবই আমাদের ইম্পোর্ট করে আনতে। ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আছে, তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালে দেখবেন যে একটা লিড টাইম আছে, রাইট? হ্যাঁ দাদা। একটা সাপ্লাই লিড টাইম আছে। আমরা যখন অর্ডার প্লেস করি বা রিঅর্ডার লেভেল চিন্তা করি, তখন সেই লিড টাইমটা ধরে আমরা তাকে দিই, এবং আমরা সবসময় চেষ্টা করি লিড টাইমের মধ্যে ম্যাটেরিয়ালটা নিয়ে আসতে, যাতে আমার ইনভেন্টরিতে ক্রাইসিস না হয়, ইনভেন্টরি স্টক আউট না হয়, সেফটি যেন থাকে। হ্যাঁ। তো এখন ধরেন সাপ্লায়ারও ডিউ টাইমে ম্যাটেরিয়ালটা প্রোডাকশন করলো, সে শিপমেন্টও করলো, এখন ট্রান্সশিপমেন্ট পয়েন্টে এসে কোনো কারণে কন্টেনার ওইখানে 7 দিন ব্লক হয়ে থাকলো, 10 দিন ব্লক হয়ে থাকলো, যেটা আমার মানে অ্যাজ এ বায়ার আপনারও কন্ট্রোলে না, অ্যাজ এ সাপ্লায়ার তারও কন্ট্রোলে না। রাইট। ঠিক আছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। চায়না থেকে আমার একটা জেনজিয়াগাং পোর্ট থেকে আমার একটা মেশিন 29শে সেপ্টেম্বর শিপমেন্ট হয়েছে। হ্যাঁ, 29শে সেপ্টেম্বর ওইখান থেকে শিপমেন্ট হওয়ার কথা। মানে জেনজিয়াগাং হচ্ছে ওটার মেইন পোর্ট, তার পিছনে আবার একটা হাফ পোর্ট আছে, সেই হাফ পোর্ট থেকে শিপমেন্ট হয়েছে, শিপমেন্টটা হয়ে জেনজিয়াগাং এ আসছে, সেখান থেকে মার্সেলে হয়ে চিটাগাং এ আসার কথা। সেইটা 6 অক্টোবর জেনজিয়াগাং এ চলে আসছে, এসে 10 অক্টোবর জেনজিয়াগাং থেকে ভেসেল ধরে চলে আসবে। দেখেন সবই কিন্তু শিডিউল, শিপমেন্টও সাপ্লাই ঠিক মতো করে দিয়েছে, টাইমলি করে দিয়েছে, এবং হাফ পোর্ট থেকেও টাইম লিমিট আমার কন্টেনার বের হয়ে গেছে। মাদার পোর্টে এসে কি হলো, ওই প্রভিন্সে কোভিড। চায়নায় কিন্তু এখনো কিছু প্রভিন্সে লকডাউন চলতেছে ছোটখাটো আকারে, আমরা এটা ওইভাবে মিডিয়া গেছে না। তো ওই প্রভিন্সে লকডাউন, আচ্ছা লকডাউন, সো লকডাউন মানে ফুল লকডাউন আসে পড়ে। তারপর কি হলো, সেই লকডাউন চললো ভাই নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। আচ্ছা, তারপর নভেম্বর 15 তারিখে আপডেট পেলাম যে না, লকডাউন তুলে দিছে, জাহাজ এই পোর্টে আসা শুরু করছে। সো জাহাজ 19শে অক্টোবর ভেসেল এই পোর্টে আসবে, 19শে অক্টোবরই ভেসেল গেল। যার পরে কি হলো, ওই ভেসেলকে 14 দিনের কোয়ারেন্টাইন দিল, ভেসেলকে ভাই, জাহাজকে। হ্যাঁ, মানে জাহাজের যত ক্রু, ক্যাপ্টেন, জাহাজের সব সহ আউটারে থাকবে 14 দিন। তারপর সেটা বার্থিং হবে, মানে জেটিতে আসবে, বার্থিং হবে, তারপর ওইটার পণ্য আনলোড হয়ে দেন লোড হয়ে আসবে। দেখেন ভাই, এই জিনিসটা কি আমার বা সাপ্লায়ারের মাথায় ছিল? এই জিনিসটা কি কখনোই আমরা কনসিডার করছি আমার লিড টাইমে? না, করেই নাই। সো এইরকম আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে যায়, যেটাকেই আমরা বলি আনসার্টেনিটি অফ সাপ্লাই। ওকে, বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। তারপর আসেন ইনভেন্টরি রিপ্লেসমেন্ট পলিসি। রিপ্লেসমেন্ট মানে হচ্ছে কি, পূরণ করা, যে 5টা বেড়ে গেল আবার 5টা ঢুকবে। তো এই পলিসিটা এক এক কোম্পানি এক এক রকম। এটা বেসিক্যালি ডিপেন্ড করে হোয়েন টু অর্ডার এন্ড হাউ মাচ অর্ডার। মানে আমরা কখন অর্ডার করব, আমার ইনভেন্টরি কত লেভেলে নেমে আসলে আমি আবার অর্ডার করব, যেটাকে আমরা বলি হোয়েন টু অর্ডার। একটা হচ্ছে হাউ মাচ টু অর্ডার, যে আমার অর্ডারিং লট সাইজ কত হবে। তো এখানে হাউ মাচ টু অর্ডারটা, এটা অ্যাজ এ প্রকিউরমেন্ট গাইড, যারা আপনার প্রকিউরমেন্টে আছেন, এটা আপনারা সাজেস্ট করবেন। ভাই আপনি যদি আমারে বলেন 5 কেজি আনে দাও, আমি 5 কেজি এনে দিতে পারবো না। আমার এমওকিউ আছে, সাপ্লায়ারের এমওকিউ আছে। আমার অনেক সময় হতে পারে যে আমি 10 টন আনলে আমার যে জাহাজ ভাড়া দিতে হবে 1 কন্টেনার, আমি ওই 1 কন্টেনারে 17 থেকে 20 টন আনতে পারবো একই ভাড়ায়। অতএব আমাকে ভাই মিনিমাম 18 টনের অর্ডার দিতে হবে, তা নাহলে কিন্তু পার কেজি রেট বেড়ে যাবে। এগুলা এই মানে এই যে হাউ মাচ টু অর্ডার,
এই জিনিসটাতে আবার অনেক ক্যালকুলেশন আছে। কারণ আপনি যখন একটা জায়গা থেকে আপনার ওয়্যার হাউসে মেটেরিয়াল নিয়ে আসবেন, কি ভাই ট্রান্সপোর্টেশন তো মাস্ট, তাই না? এটা তো কেউ আমরা মাথায় করে আনবো না। অবশ্যই কোনো না কোনো মোডের ট্রান্সপোর্টেশন ইউজ করেই ম্যাটেরিয়ালটা আপনার কাছে আসবে। যদি আপনি বিদেশ থেকে আনেন, 3টা ভাবে আনতে পারেন, 4টা ভাবে আনতে পারেন। কি কি? বাই এয়ার, বাই সি, বাই রোড, অর ট্রেন। একটা ট্রেনও ইন এ সেন্স বাই রোড ট্রান্সপোর্ট, ট্রেন ট্রাক সবই তো মাটির উপর দিয়ে চলে, রাইট? ওকে, মানে ইনল্যান্ড ট্রান্সপোর্ট আর কি যেটাকে বলে, যদি আমি ব্রিফ মানে বড় করে বলি, ট্রাকিং, রোড, ট্রেন সবই হচ্ছে ইনল্যান্ড ট্রান্সপোর্ট। আর বাই সি হচ্ছে কি জলে, আর বাই এয়ার হচ্ছে আকাশপথে। আরেকটা আছে পাইপলাইন ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, পাইপলাইন ট্রান্সপোর্টেশন, পাইপলাইন কুরিয়ার। হ্যাঁ, কুরিয়ার এটাকে এটা তো বাই রোডও হয়, বাই এয়ারও হয়, হয় না? বিদেশ থেকে কিছু আসলে এয়ারে আসে, দেশের ভিতরে কি রোডে যায়। এটা তো ওই দুইটার মধ্যেই পড়ে গেল। এটাকে আর আলাদা টাইপ আমরা বলি না আর কি। হ্যাঁ, আরেকটা আছে পাইপলাইন ট্রান্সপোর্টেশন। পাইপলাইন ট্রান্সপোর্টেশনটা কি? ধরেন এক দেশ থেকে আরেক দেশে যে তেল যায় না ভাই, এই তেল বা লিকুইড জিনিস পাইপলাইনের মাধ্যমে যায়, ওটাও একটা মোড অফ ট্রান্সপোর্টেশন। তো ওকে, তো ঠিক আছে। তো যদিও আমার ভাই আজকে টপিক ট্রান্সপোর্টেশন না, তারপর আমি এটা কেন আসলাম যে হাউ মাচ টু অর্ডার। আমাকে কোনো একটা সার্টেন কোয়ান্টিটি অর্ডার করার আগে আমার চিন্তা করতে হবে যে আমি এটা কিভাবে আনবো, সেটা ট্রান্সপোর্টেশন কস্টটা কিরকম। হ্যাঁ, তো তাহলে আমার কতটুক অর্ডার করলে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা প্রপার ইউটিলাইজ হবে। ঠিক আছে, ধরেন আপনি এখন তাইওয়ান থেকে ধরেন পিভিসি রেজিন আনবেন, সিঙ্গাপুর থেকে কম্পাউন্ড আনবেন, মানে আমি প্লাস্টিক আইটেমের কথা বলতেছি। ওটা একটা কন্টেনার 20 পর্যন্ত তারা অ্যালাউ করে। ওকে, বা আপনি যদি 17 টন আনেন, তারপরে কিন্তু ওরা আপনাকে এলসিএল শিপমেন্ট দিবে না, বলবে যে ভাই ওকে তুমি 17 টন দিয়ে এফসিএল নিবে নাও। তার মানে কি আপনি 3 টন কম করেছেন, তো 3 টনের ফ্রেট আপনি ওই 17 টনের গায়ে পড়তেছে। আলটিমেটলি কি হবে? পার কেজি রেট বেড়ে যাবে। হাউ মাচ টু অর্ডার, সো আমার অর্ডারিং লট সাইজটা কি হবে, এইটাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইনভেন্টরির ক্ষেত্রে আমি কতটুক করে আনবো, কতদিন পর পর আনবো, এটার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আমার লিড টাইম কতদিন আগে অর্ডারটা দিতে হবে। তো এগুলা আপনারা এই বইটাতে দেখবেন অনেক অঙ্ক, এগুলার উপরেই অনেক কেস স্টাডি দিয়ে অঙ্ক করা আছে। হ্যাঁ, তো এই অঙ্কর ভিতরে গেলে প্রথমে নিজে হারিয়ে যাবেন। আমি চাইলে এখানে ওই বই থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিতে পারতেন, ভাই দেখেন এইখানে এতটা, ওরা এটা ধরছে, এইটা অর্ডার করতে হবে। আমি যদি ওইটা নিয়ে আসতাম না, আপনাদের কাছে মনে হচ্ছে আরে বাবা ইনভেন্টরি তো অনেক কঠিন জিনিস। আমি এর জন্য আমার স্লাইডে ওইসব জিনিস আনি নাই। তো এই ক্যালকুলেশনটা হচ্ছে বই আপনাকে একটা গাইডলাইন দিবে, বিভিন্ন কোম্পানি কিভাবে তারা ক্যালকুলেশন করে সেই গাইডলাইন পাবে। বাট আপনার কোম্পানির প্র্যাকটিস কি, আপনার কোম্পানির রিয়ালিটি কি, আপনাকে ওই ফ্যাক্টর গুলো চিন্তা করে আপনাকে এই দুইটা জিনিস ঠিক করতে হবে, হোয়েন টু অর্ডার, হাউ মাচ টু অর্ডার। বুঝতে পারছি? ওকে, নেক্সট। তারপরে দেখেন ইভালুয়েট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ সেফটি ইনভেন্টরি ফর এ সাপ্লাই চেইন। তারপর হচ্ছে ইভালুয়েট, মানে কতটুক সেফটি ইনভেন্টরি আমি রাখবো, 10টা রাখবো, 10 কেজি রাখবো, 10 টন রাখবো। হ্যাঁ, এই জিনিসটা ইভালুয়েট করতে হবে। আবারও বলতেছি, এখানে প্রত্যেকটা জিনিস কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এবং আরেকটা জিনিস, এটা বইয়ে কোথাও লেখা নাই, এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ। আমার কাছে মনে হয় সাপ্লাই চেইন পুরোটাই হচ্ছে একটা সিচুয়েশনাল থিং। আপনারা বইয়ে অনেক ধরনের কেস স্টাডি পাবেন, অনেক কথাবার্তা পাবেন, অনেক ফর্মুলা পাবেন। হ্যাঁ, বইটা খুলে দেখবেন অনেক অঙ্ক করা, বাট কোন অঙ্কটা আপনার কোম্পানির সাথে স্যুট করবে এইটা ঠিক করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। ঠিক আছে,
এর জন্য এটা আমি বলি, আমি যেখানে যে আমি বলি ভাই সাপ্লাই চেইন বাই দা বুক গেলে হবে না। হ্যাঁ, বাই দা বুক গেলে আমি কিছু টার্মস জানতে পারবো, আমি কিছু প্রসেস জানতে পারবো, আমি আসলে কোনটাকে কেন কি বলা হয় এটা জানতে পারবো, বাট এটা টোটালি একটা প্র্যাকটিক্যাল এবং সিচুয়েশনাল থিং। আমার প্রতিষ্ঠান রান করার জন্য আমাকে কোন ডিসিশনটা নিলে ভালো হবে। ওকে, ইভালুয়েট দা লেভেল অফ সেফটি ইনভেন্টরি। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা ইনভেন্টরি নিয়ে চিন্তাই করে না। ওকে ভাই, আমার আরএম তো ভাই আমার টাকা থাক, আমার 2 মাসে ইনভেন্টরি থাকবে। ওকে, অনেক সময় দেখবেন যে সিজনাল ইফেক্ট থাকে একটা প্রোডাক্টের প্রাইসের উপরে। যে সময় যেটা সিজন ওই সময় ওইটার দাম কম থাকে। অনেক কোম্পানি ওই সময় 6 মাসে মেটেরিয়াল কিনে রাখে। তারা ভাই এত সেফটি ইনভেন্টরি বুঝি না, এখন দাম কম আছে আমি এখনই কিনে রাখবো। ঠিক আছে ভাই, তাহলে তার সেফটি ইনভেন্টরি কোথায়? সে তো 6 মাসে স্টক নিয়ে রাখছে, ওর কাছে সেফটি ইনভেন্টরি কোনো ইস্যুই না। আবার অনেকে আছে না, আমি মান্থ টু মান্থ চলবো, আমি জিআইটি মেইনটেইন করব। জিআইটি মানে কি? জেআইটি, জাস্ট ইন টাইম। থ্যাঙ্কস। তো এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি, কোম্পানির ভিউটা কিরকম। হ্যাঁ, তো এই জিনিসগুলোর উপরে ভিত্তি করে আপনাকে চিন্তা করতে হবে। আমি কথাগুলো বললাম, এই কথাগুলো বইয়ের কোথাও লেখা নাই, বইয়ের কথা আমি এখন পড়ি। হ্যাঁ, সেফটি ইনভেন্টরি এক্সিস্ট ইন সাপ্লাই চেইন টু স্যাটিসফাই দ্য আনপ্রেডিক্টেবল ডিমান্ড। যে কথাটা আগেও ছিল, যে ডিমান্ডটাকে আমি প্রেডিক্ট করতে পারতেছি না, সেই ডিমান্ডটাকে মিট করার জন্যই আমি সেফটি ইনভেন্টরি রাখবো। তার মানে কি, অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ ম্যানুফ্যাকচারার, অ্যাজ এ কোম্পানি ওনার, আমি চাই না আমার কোনো সেলস লস হোক। রাইট, আমি আমার 1 টাকা সেলস লস করতে চাই না, যে কারণে আমি সেফটি ইনভেন্টরি ক্যারি করবো। এবং আরেকটা জিনিস, ইনভেন্টরি ইজ ইকুয়াল টু ক্যাশ টাকা। রাইট, ইনভেন্টরি ইকুয়াল টু ক্যাশ টাকা। ইনভেন্টরি হচ্ছে একটা প্রতিষ্ঠানের মানে আমরা বলি না ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, এই টার্মসটার সাথে তো সবাই পরিচিত, যে ওয়ার্কিং ক্যাপিটাল, কোম্পানিটা বসে গেল, ওয়ার্কিং ক্যাপিটাল নাই। হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটাল নাই, ব্যবসা করতে পারতেছে না। এই কথাগুলো তো আমরা শুনি অনেকে, তাই না? এই দেখবেন একটা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটালের 90%ই ব্লকেজ থাকে ইনভেন্টরি আর ম্যাটেরিয়াল। ঠিক আছে, দুইটা সিনারিও বললাম আমি, যে একটা প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান চিন্তা করে ভাই আমার 6 মাসে ইনভেন্টরি থাকবে, কোনো ব্যাপার না। আবার একটা এমনও প্রতিষ্ঠান আছে যারা চিন্তা করে না ভাই আমাকে মান্থ টু মান্থ চলতে হবে, আমাকে অলওয়েজ রোলিং এ থাকতে হবে, আমি আমার ওয়ার্কিং ক্যাপিটালটাকে ব্লক করব না, আমি ইফিশিয়েন্ট হব। হ্যাঁ, তো কোম্পানির ভিউ যখন আলাদা থাকে, তখন আমরা যারা যে প্রতিষ্ঠানে কাজ করি ভাই, তখন আমাদেরকে ওই স্ট্র্যাটেজিতে আমাদেরকে প্ল্যান করতে হবে। বুঝাইতে পারছি? এর জন্য আমি বলছি যে সাপ্লাই চেইন ইজ মোস্টলি সিচুয়েশনাল থিং। সিচুয়েশনাল এন্ড কাস্টমার ডিমান্ড। Yes. Again, to satisfy, to see the safety inventory level, we have to consider product fill rate and cycle service level. দেখেন, এই যে এখানে দুইটা জিনিস, প্রোডাক্ট ফিল রেট এন্ড সাইকেল সার্ভিস লেভেল, এই দুইটা কি? ফিল রেট মিন্স আমার যতটুকু লাগে, লাইক 100 এর মধ্যে 98% আমাকে রিকভার করতে হবে। না, প্রোডাক্ট ফিল রেটটা হচ্ছে, এটা ধরেন আপনার ডিমান্ড আছে, আপনি ধরেন একজন মোবাইল ফোন বিক্রেতা, ওকে, বা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার, আপনার 10টা ফোনের ডিমান্ড আছে, আপনি আপনার ইনভেন্টরি থেকে 8টা ফোন ওই সময় তাকে দিতে পারতেছেন, তাহলে 10টা আছে 8টা দিতে পারছেন, আপনার প্রোডাক্ট ফিল রেট কত? 80%। 80%, ইয়েস। ওকে, ইয়েস। আর সাইকেল সার্ভিস লেভেল, হচ্ছে, সাইকেল বলতে আমরা বোঝাচ্ছি এখানে, একটা মিনিট আমার ল্যাপটপে চার্জারটা, ওকে, আচ্ছা কোথায় ছিলাম? সাইকেল সার্ভিস লেভেল। সাইকেল সার্ভিস লেভেলটা হচ্ছে, দেখেন সাইকেল বলতে আমরা বুঝাচ্ছি, ধরেন আজকে মাসের 1 তারিখ, আজকে আপনার 20টা মোবাইল স্টকে চলে আসছে,
হুম, আবার নেক্সট মান্থের 1 তারিখে আবার 20টা মোবাইল আসবে বা 30টা আসবে, আবার তারপরের মাসের 1 তারিখে আবার 25টা আসবে। তো এই যে 1 তারিখ টু 1 তারিখ, দিস ইজ এ সাইকেল অফ ইনভেন্টরি রিপ্লেসমেন্ট। ওকে। এই সাইকেলের মধ্যে আপনি কতবার স্টক আউট হয়েছেন, ঠিক আছে? আপনি ধরেন যে আমি 1 মাসে 20টা ফোন বিক্রি করবো, দিস ইজ মাই ফোরকাস্ট, দিস ইজ মাই অ্যাজ এ পুল ভিউ, অ্যাজ এ পুশ ভিউ, মাই ফোরকাস্ট ইজ 20, সো আই হ্যাভ কেপ্ট 20 ফোন ইন মাই স্টক, ইট উইল কভার হোল মান্থ। বাট কি আছে ভাই, ডিমান্ড আনসার্টেনিটি আছে না? আপনার 18টাও বিক্রি হতে পারে, 22টাও লাগতে পারে। ওই ডিমান্ড আনসার্টেনিটি ফ্যাক্টরের কারণে আপনি এই মাসে 25 তারিখে গিয়ে স্টক আউট হয়ে গেছে, আবার আগামী মাসে গিয়ে স্টক আউট হন নাই। হ্যাঁ, তো এই যে স্টক আউট, যে এইটাকেই বলা হয় যে আপনি ধরেন 10টা সাইকেলের মধ্যে আপনি 6টা সাইকেলে স্টক আউট হয়ে গেছে, তাহলে আপনার সাইকেল সার্ভিস লেভেল হচ্ছে 60। তো এই যে আপনার সাপ্লাই চেইনে যে কোনো ডিসিশন নেওয়ার আগে না, ডেটা মাস্ট, আমার প্রিভিয়াস হিস্ট্রিটা কি, ট্রেন্ডটা কি, আমার কোন সময় গিয়ে প্রোডাক্টের ডিমান্ডটা বেশি থাকে, সিজনাল ইফেক্ট আছে কি না, প্রাইজের ইম্প্যাক্টটা কখন বেশি থাকে, মানে ডেটা নিয়ে, এই সমস্ত ডেটা নিয়ে ঘাটলেই বোঝা যাবে যে ভাই তাহলে আমার এই লেভেলে যদি আমি চলি, আমার ডিমান্ডও ফুলফিল হবে, আমি আউট অফ স্টকও হব না, আমি ওভার স্টকও যাব না। রাইট, পুরো বছরের একটা ডাটা রাখলে হ্যাঁ, বেসড অন দ্যাট। সো ডেটা হচ্ছে ডেটা মাস্ট। হ্যাঁ, কারণ আমি এখন যেখানে আছি সেখানে যে প্রোডাক্টগুলো নিয়ে ডিল করা হয়, তো প্রত্যেকটা প্রোডাক্টের দাম তো আর সমান থাকে না, তাই না? কিছু প্রোডাক্টের দাম বেশি, কিছু প্রোডাক্টের দাম কম। তো একটা আইটেম মানে আমি ওইটাকে এমন ভাবে মেনটেন করি, মাসে বা একটা সাইকেলে একটা অর্ডার থেকে একটা অর্ডার ঢোকার মধ্যে 2 থেকে 3 দিনের আমি শর্টেজে থাকি, বাট আমি ওভার স্টকে থাকবো না। ওকে, মানে আমি ওভার স্টকে থাকবো না, ওকে 2 দিনের বা 3 দিনের শর্ট, ওটা আমি লোকাল মার্কেট থেকে আমি সাপোর্ট দেবো, কিন্তু আমি ওই আইটেমটাকে ওভার স্টক রাখবো। ঠিক আছে? তো এগুলো হচ্ছে এটা মানে আচ্ছা, এইটা আপনাদের আসবে যে এবিসি অ্যানালাইসিস, আমি এটা আজকে ডিসকাস করব। হ্যাঁ, তো আচ্ছা অনেক বেজে গেছে, আমরা আগাই একটু। হ্যাঁ, ডিসকাস দ্য ইমপ্যাক্ট অফ সাপ্লাই আনসার্টেনিটি অন সেফটি ইনভেন্টরি। Supply uncertainty plays a significant role for uncertainty. Supply uncertainty arises because of manufacture, including production delays, transportation delay, and quality problem. দেখেন, সাপ্লাই আনসার্টেনিটি এইটাও সেফটি ইনভেন্টরি কতটুকু রাখবো, কেন রাখবো, এটাতে একটা ভাইটাল রোল প্লে করে। এই যে শিপমেন্ট ডিলে হইতে পারে, হ্যাঁ, 10 দিন ভাই। আর এখনকার মানে এখন কারেন্ট সিচুয়েশনে সাপ্লাই চেইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলেন তো? কি চলতেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ? কারণ যে ট্রান্সপোর্টেশনটা নিয়ে ট্রান্সপোর্টেশন, কন্টেনার আনঅ্যাভেলেবিলিটি। ইয়েস, 1,500 ডলারের কন্টেনার $6,000 দিয়েও পাওয়া যাচ্ছে না। রাইট, এই হচ্ছে অবস্থা। আমরা অনেক গুডস এয়ারে শিপমেন্ট করছি এবং বায়ারে এয়ারে নিয়েছি। আর আপনার যারা গার্মেন্টসে আছেন, ইউরোপ আমেরিকাতে শিপমেন্ট করেন, তো $25,000 নাকি কন্টেনার পাচ্ছেন না আপনারা? হ্যাঁ, ইউকে বেস বায়ার, ওরা ডাইরেক্ট এয়ারে নিয়ে গেছে, ওরা দিতে পারে নাই, দেয়ার ফল্ট। এই তো এফওবি ওরা কন্টেনার অ্যারেঞ্জ করে দিতে পারে নাই। ঠিক আছে, যার কারণে ওরা নিজেরাই নিয়ে গেছে, এয়ারে নিয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই মুহূর্তে সাপ্লাই চেইনে মানে গ্লোবালি ক্রাইসিসটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ক্রাইসিস এবং সিভিয়ার লেভেলের ক্রাইসিস। প্রেসার ডাবল হয়ে গেছে, ডাবল মানে 100% বললে ভুল হবে, ডাবলের থেকেও বেশি স্যার, কিছু ক্ষেত্রে মানে 150% বেড়ে গেছে। এবং এটা ইম্প্যাক্ট করবে, এটার জন্য সাফার করবে কি ভাই? আমি আর আপনি। প্রোডাক্টের দাম বাড়ায় দিবে, তাই না? আলটিমেট সাফার আর কি ভাই? আমরা যারা ভোক্তা। আমরা তো আমাদের প্রাইস কমে দিচ্ছে, ওইটা ওদিক থেকে রিকভার করতেছে। ওকে, তারপর ইম্প্যাক্ট অফ রিপ্লেসমেন্ট পলিসি অন সেফটি ইনভেন্টরি। যে রিপ্লেসমেন্টটা কি? রিপ্লেসমেন্টটা হচ্ছে
5টা বেড়ে গেলে আবার 5টা আনলাম, মানে যতটুক খরচ হলো অতটুকু আবার নিয়ে আসলাম, মানে ঘাটতি পূরণ করা। হ্যাঁ, যদি সহজ বাংলায় বলি ঘাটতি পূরণ করা। Replacement policies on safety inventory depends on continuous review policies and periodic review policies. It's a continuous review. যারা আমরা ডিরেক্ট প্রকিউরমেন্টে আছি, যে একবারে র মেটেরিয়াল কিনে ইনভেন্টরিতে দিয়ে দিই, ওকে, তাদের আমাদের উচিত অ্যাটলিস্ট উইকলি সপ্তাহে একবার ইনভেন্টরির সাথে, সেটা অফলাইন বা অনলাইন, একটা রিভিউ করা। ভাই কি অবস্থা ম্যাটেরিয়ালের, আপনার তো পাইপলাইনে এই আছে, আপনার স্টকে এখন কি আছে, কোনোটা কি বেশি যাচ্ছে কিনা, কোনোটা কম যাচ্ছে কিনা। হইতে পারে না যে না এটা খুব বেশি যাচ্ছে, বা এটা তো অর্ডার করার সাইকেল ছিল আগামী মাসের 10 তারিখে, কিন্তু এটা তো মনে তার আগে অর্ডার করতে হবে। এই যে পিরিয়ডিক ইনভেন্টরি কন্টিনিউয়াস রিভিউ করতে হবে, বা পিরিয়ডিক তো একটা হয় 3 মাস 6 মাসে তো একটা করে হয়, বা মান্থলি তো একটা এসএনওপি মিটিং, ডিমান্ড প্ল্যানিং মিটিং, এগুলো তো মান্থলি একটা হয়, তাই না? এটা তো মোটামুটি সব জায়গায় প্র্যাকটিস আছে। তো এই যে এইটা করলে কি হবে, এইটা আপনি যদি যখন দেখবেন যে না টানা 4 মাস থেকে এই প্রোডাক্টটা যে লট সাইজে আমরা অর্ডার করতেছি, এই লট সাইজে অর্ডার করে টানা 4 মাস থেকে স্টক আউট হয়ে যাচ্ছে, তার মানে কি করতে হবে, হয় এটা লট সাইজটাকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ ইনভেন্টরি বাড়াতে হবে, সেফটি স্টকটাকে একটু ডে কভারেজ বাড়ায় নিতে হবে। ইয়েস, ঠিক আছে, এর জন্য পিরিয়ডিক এবং কন্টিনিউয়াস একটা রিভিউর মধ্যে রাখতে হবে। Improve the management of safety inventory in multi-lesson supply chain. All inventory between a stage and the final customer is called the lessons inventory. Increasing safety inventory at upstream stages allow downstream stages to decrease the amount of safety inventory. দেখেন আগে যে মাল্টি lesson, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে অগ্রগামী ইনভেন্টরি। দেখেন এই যে সাপ্লাই চেইন স্টেজ যে কথাটা আমি বলে আসছি, আপ স্ট্রিম ডাউন স্ট্রিম দুটো কথা বলে আসছি না এর আগে? দেখেন এই যে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম কথাগুলো আছে। তো ভাই আমি কেন ওই কথাগুলো বলছি, যে কেন আমি ভাই আজকে কিন্তু আমার ড্রাইভার্স নিয়ে কথা বলার কোনো লজিক নাই, স্টেজেস অফ সাপ্লাই চেইন নিয়ে কথা বলা আমার কোনো কারণই নাই। কেন আমি বলছি, বলার সময় বলে নিছি ভাই, পুরো বইটা পড়বেন, যত চ্যাপ্টারই পড়বেন না, এই জিনিসগুলা ঘুরে ফিরে কোনো না কোনো কিছুর সাথে আপনার লিঙ্ক হবে, যে কারণে এই 6টা আর 5টা জিনিস মাথার মধ্যে একবারে গেঁথে রাখবে। ওকে, দেখেন একটা সাপ্লাই চেইনের স্টেজে 5 জন, ধরেন 5 জন আছে স্টেজে, 5টা পার্টি। তো দেখেন সাপ্লায়ার, আমার যে সাপ্লায়ার তার কাছে স্টক আছে, অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমার কাছে স্টক আছে, আমার রিটেলারের কাছে স্টক আছে, আমার ডিস্ট্রিবিউটরের কাছে স্টক আছে, তারপরে কি কাস্টমার। আচ্ছা, কাস্টমার তো আর স্টক করে না, কাস্টমার কি করে, নেয় আর কনজিউম করে, ওকে। তাহলে কার কাছে কাস্টমারের আপ স্ট্রিমে কে আছে, রিটেলার, তাহলে রিটেলারের কাছে স্টক থাকবে। রিটেলার স্টকটা কার কাছ থেকে রিপ্লেস করবে, কার কাছ থেকে রিফিল করে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। ধরেন রিটেলার যখন দেখবে যে আমার ডিস্ট্রিবিউটরের কাছে তো ভাই সব সময় ইনভেন্টরির লেভেল খুব ভালো থাকে, আমি যখন চাই তখনই পাই, তখন কিন্তু রিটেলার সেফটি ইনভেন্টরি বা বাফার ইনভেন্টরি নিয়ে চলবে না। ঠিক আছে, তখন কি হবে, তখন সে তার ওয়ার্কিং ক্যাপিটালকে বেশি ব্লক করবে না, সে কি করবে, ডেইলি বিক্রি করবে, ডেইলি আনবে। কারণ ডিস্ট্রিবিউটরকে আজকে অর্ডার দিলে কালকে দিয়ে যায়, ভাই আমি খামোকা 7 দিনের মাল নিয়ে রাখবো কেন? এই কারণে আমি নিয়ে রাখবো না, কারণ আমার আপ স্ট্রিমে তার কাছে অলওয়েজ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সেফটি ইনভেন্টরি থাকে। এই যে যখন এই দুইটা স্টেজের মধ্যে ইনভেন্টরি নিয়ে খেলা হবে, যে আমার যে অগ্রগামী ভাই তার কাছে সাফিসিয়েন্ট ইনভেন্টরি আছে, অতএব আমি সেফটি ইনভেন্টরি রাখবো না। এইটাই হচ্ছে এই যে এই পয়েন্টটার মানে মূল কথা হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা, মাল্টি সেশন। হ্যাঁ, যখন ডিস্ট্রিবিউটর দেখবে ভাই ম্যানুফ্যাকচারের কাছে তো অলওয়েজ ইনভেন্টরি থাকে, ভাই খামোকা আমি আমার টাকা তারই দিয়ে আমার ঘরে তার মাল আইনা রাখবো কেন, আমি 1 মাসের না, আমি প্রতি 7 দিনের টানবো,
আমার ওয়ার্কিং ক্যাপিটাল কম রোলিং হবে। হুম। ঠিক আছে, তো আমি আমার অগ্রগামীকে আমার আগে যে আছে তার কাছে ইনভেন্টরি রেখে আমি খেলবো। আমি আমার স্টকে আমার ঘরে আইনা ইনভেন্টরি বেশি রেখে সেফটি ইনভেন্টরি বাড়াবো না। বুঝা গেছে ভাই? জি ক্লিয়ার দাদা। এই 6টা পয়েন্টই, এই 6টা পয়েন্ট বইয়ে প্রায় কত পাতা ধরে আছে ভাই? 302 থেকে 356 মার্কস। মানে যে 6টা পয়েন্ট আমি এতক্ষণ আলোচনা করলাম এটা বইয়ে প্রায় না 352 থেকে 386, হ্যাঁ ভাই অলমোস্ট 30 পাতা বুঝছেন? এই 6টা পয়েন্টে আলোচনা লেখা বইয়ে 30 পাতা লেখা আছে। এই 30 পাতাকে আমি 1-1.5 ঘন্টায় আমি আমার মতো করে জিস্ট বা সামারিটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেক ক্লিয়ার দাদা। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে শুরুতেও বলছি এখনো বলছি যে আলোচনাগুলি এখন আমি করলাম সবাই চাকরিজীবী আমরা জানি। কালকে যদি জাস্ট এই যে 12 নম্বর চ্যাপ্টারটা খুলে এই টপিকগুলো বইয়ে তো অনেক আরো উদাহরণ অনেক দিয়ে লেখা আছে, একটু পড়েন এবং আমার কথাটাকে একটু রিলেট করার চেষ্টা করেন, দেখবেন আপনারা মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রাইট। ওকে, এখন একটা নতুন জিনিস আলোচনা করি যেটা বলতেছিলাম এবিসি অ্যানালাইসিস। হ্যাঁ, ইনভেন্টরির ক্ষেত্রে এই এবিসি অ্যানালাইসিসটা করতে হয়। হোয়াট ইজ এবিসি অ্যানালাইসিস? এবিসি অলওয়েজ বেটার কন্ট্রোল, বেটার কন্ট্রোল, better control on inventory. ইনভেন্টরি। This is based on cost criteria. Okay. So ABC analysis টা করতে হচ্ছে cost criteria এর উপরে, cost of goods. ভাইয়া একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে কার জানি। তাজুল ইসলাম ভাই মিউট করেন। হ্যাঁ একদম সুন্দর করে ঠিক আছে, ভালো থাকবেন। নাজিমউদ্দিন মাহমুদ ভাই আপনি একটু মিউট করেন। হ্যাঁ একটু মিউট করেন, আমি আর 10 মিনিট সময় নিব, 11টা বেজে যাচ্ছে প্রায়। হ্যাঁ ওকে, তাহলে এবিসি অ্যানালাইসিসটা কি? এবিসি অ্যানালাইসিস হচ্ছে অলওয়েজ বেটার কন্ট্রোল। বেটার কন্ট্রোল অন হোয়াট? বেটার কন্ট্রোল অন ইনভেন্টরি। আপনি যদি আপনার যদি ইনভেন্টরির উপরে বেটার কন্ট্রোল থাকে, ওয়ার্কিং ক্যাপিটালের উপরে বেটার কন্ট্রোল থাকবে। আর ওয়ার্কিং ক্যাপিটালটা মোস্ট অফ দ্য কোম্পানি 99% কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কি? লোন ফ্রম ব্যাংক, রাইট? লোন ফ্রম ব্যাংক। সো আমার ব্যাংকের যত কম লোন থাকবে আমি যত তাড়াতাড়ি লোন পরিশোধ করতে পারবো, আমার ইন্টারেস্ট তত কম টানতে হবে। ঠিক আছে, তো এই জন্য বলা হয় এবিসি কন্ট্রোল হচ্ছে কস্ট ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা এই ইনভেন্টরিটাকে কন্ট্রোল করব। এবিসি অ্যানালাইসিস ইজ অ্যান ইনভেন্টরি categorization technique. ABC analysis divided an inventory into 3 categories: A item, B item এবং C item. ধরেন আপনার ইন্ডাস্ট্রিতে 20 টাইপের আইটেম আপনাকে কিনতে হয়। ওকে, তো এর মধ্যে আপনার 20 আইটেমকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেন। এ ক্যাটাগরিতে কোনটা থাকবে? এ ক্যাটাগরিতে থাকবে হচ্ছে 10% আইটেম, যেটা আপনার টোটাল ইনভেন্টরি কস্টের 70% কস্ট ক্যারি করে। হ্যাঁ, একটা হচ্ছে 20% ম্যাটেরিয়াল, যেটা আপনার ইনভেন্টরি কস্টের 20% কস্ট বুক করে রাখে। আর কিছু আছে খুবই কম দামা ম্যাটেরিয়াল, 70% ম্যাটেরিয়াল, যেটা আপনার 10% রিসোর্স ক্যারি করে রাখে। তাহলে আপনি যদি এই 3 ক্যাটাগরিতে আপনার টোটাল ইনভেন্টরির ম্যাটেরিয়াল গুলোকে ভাগ করেন, তাহলে আপনি কোনটার উপরে আগে জোর দিবেন বলেন তো? 70%। হ্যাঁ, যে আইটেম গুলা আমার 75% ওয়ার্কিং ক্যাপিটাল ব্লক করে রাখছে, তার মানে কি ওই আইটেম গুলাকে আমার খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে যাতে আমার ওয়ার্কিং ক্যাপিটাল ব্লকেজটা কমে যায়। ইয়েস, ঠিক আছে, রাইট। আচ্ছা, অ্যাকশন এ আইটেম স্মল ইন নাম্বার। এই আইটেমের একটু ক্যারেক্টারিস্টিকটা কি, এটা কি করতে হয় এই এ আইটেম গুলো? এই আইটেম নরমালি কি হয়? স্মল ইন নাম্বার বাট কনজিউম
লার্জ অ্যামাউন্ট অফ রিসোর্সেস। এখানে রিসোর্সেস বলতে বোঝাচ্ছি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বা ফান্ড। যে এই আইটেম গুলা নাম্বারে কম পরিমাণ, মানে 10টার 20টা এসকিউ থাকলে হয়তো 3টা এই আইটেমে বসবে, যে 3টা খুব ভ্যালু ক্যারি করে, কিন্তু এটার কস্টলি, অনেক কস্টলি। তো এই আইটেমগুলোর ক্ষেত্রে আমার ইনভেন্টরিতে কি করতে হবে? টাইট কন্ট্রোল রাখতে হবে। আমি যদি কস্টলি আইটেম মানে একবারে 6 মাসের নিয়ে আসি, ভাই ও তো মানে ব্যাংকের তো আমার যা লিমিট আছে সব লিমিট তো একাই খায় ফেলবে। তার মানে কি, আমার এই আইটেমগুলোর জন্য আমাকে টাইট কন্ট্রোল রাখতে হবে, যে ইনভেন্টরি লেভেলটাকে সেইভাবে মেনটেন করতে হবে। রিজিড এস্টিমেট অফ রিকোয়ারমেন্ট, যখন আপনি রিকোয়ারমেন্ট জেনারেট করবেন সেখানে খুব রিজিড, মানে খুব ফ্লেক্সিবল থেকে করা যাবে না। ওকে 10 টন বেশি হলে সমস্যা নাই, আচ্ছা আনেন 10 টন বেশি নিয়ে আসেন, না, এই আইটেমের ক্ষেত্রে ওইরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। স্ট্রিক অ্যান্ড ক্লোজার ওয়াশ, ক্লোজ মনিটর করতে হবে, স্ট্রিক থাকতে হবে। লো সেফটি স্টক, এই আইটেমের ক্ষেত্রে সেফটি স্টকটা আমরা কম নিয়ে মুভ করব। আর সেফটি স্টক রাখা মানে কি ভাই, আমার ক্যাশ টাকা সিন্ধুকে আটকায় রাখা, ঠিক আছে? ম্যানেজ বাই টপ ম্যানেজমেন্ট, তো নরমালি এই সমস্ত আইটেম গুলার ডিরেক্ট ডিসিশন টপ ম্যানেজমেন্ট দেয়। ওকে, মানে আমরা কি একটা প্রতিষ্ঠানের রিকোজিশনে অ্যাপ্রুভালের একটা প্রসেস আছে, তাই না? যে কে কোন রিকোজিশনে অ্যাপ্রুভ করবে, দেন এটা প্রকুরমেন্টে যাবে। তো এই সমস্ত এই ক্যাটাগরির আইটেমের উপরে ম্যানেজমেন্টের নজরটা বেশি থাকে। হ্যাঁ, এটার স্টকের কি অবস্থা, কেন এটার এত স্টক হইলো, ঠিক আছে? আর যেগুলা খুচরা কম দাম স্টক, আচ্ছা ওগুলা আছে 20 টন বেশি আছে, সমস্যা নেই, থাকে। তারপর হচ্ছে বি আইটেম, মডারেট ভ্যালু ইনভেন্টরি। এটা কি, এর চেয়ে একটু কম আর সির চেয়ে একটু বেশি ভ্যালু ক্যারি করে। এটার ক্ষেত্রে কি করতে হবে? মডারেট কন্ট্রোল, একটা স্ট্যান্ডার্ড কন্ট্রোল করতে হবে। সবসময় মনে রাখবেন ভাই, ওভার স্টক সিনারিও কখনোই কাম্য না। ওভার স্টক এবং স্টক আউট, ম্যানেজমেন্ট এই দুইটার কথা শুনতেই চায় না। আপনি দেখবেন মান্থলি মিটিং তো সব জায়গায় হয়, মান্থলি মিটিং এ ধরেন সেলস, মানে কিন্তু বেশি কথা কয় সেলস, আর কি সেলসের কথাবার্তাই বেশি থাকে। কি হয়েছে স্যার, এটা আমরা আরো 2 কোটি টাকা বিক্রি করতাম, স্টক ছিল না। সেলস রিপ্রেজেন্ট করে এইভাবে, কি হয়েছে, এটা আরো 2 কোটি টাকা ডিমান্ড ছিল, স্টক ছিল না। স্টক নাই, কেন স্টক নাই? কিন্তু সেলস বলে না এই কথা যে স্যার এটা তো আমার গত মাসে 10 ইউনিট বিক্রি করার কথা ছিল, কিন্তু আমি অলরেডি 15 ইউনিট বিক্রি করে ফেলছি, আরো থাকলে আরো বিক্রি করতে পারতাম। ও কিন্তু ওর ফোরকাস্টের থেকে বেশি বিক্রি করছে, এই কারণে স্টক আউট হয়েছে। ম্যানেজমেন্ট কিন্তু আগে ওই ঘটনাটা বা ওই গল্পটা তারা আনেই না, ওটা শুনতেও চায় না। এই প্রকুরমেন্ট, কমার্শিয়াল, সাপ্লাই চেইন কেন মাল নাই, কেন বিক্রি করতে পারতেছে না? আরে ভাই, ও তো বেচতে চাইছে 10 পিস, অলরেডি 22 পিস বিক্রি করে পয়সা আছে, মাল থাকবে কোথা থেকে? ঠিক আছে? তো মডারেট মানে এটা আমি কোত্থেকে আসছিলাম এই কথায়, মডারেট কন্ট্রোল। হ্যাঁ, মডারেট কন্ট্রোল, মডারেট মানে কি, মাঝামাঝি ধরনের কন্ট্রোল। হ্যাঁ, এবং এই যে ঘটনাটা বললাম, এটা বললাম যে কারণ এইসব ঘটনার সাথে আমরা যারা প্রকুরমেন্টের সাথে জড়িত, মানে ফেস করতে হয়। তো তখন অবশ্যই ভয়েস রেজ করতে হবে যে ভাই আপনার প্ল্যান ছিল কত, আমি কতটুক দিতে চাইছি, কতটুক দিতে পারছি, আপনি কতটুক বিক্রি করছেন। হ্যাঁ, তো সেলসের ওই চিল্লানির জন্য, বাঁচার জন্য কি আমি ভাই সেলস চিল্লাচিল্লি করে নে ভাই, বেশি বেশি নে, ওটা করতে গেলে তো ভাই কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল সব জায়গায় ব্লক হয়ে থাকবে, কোম্পানি চলবে কিভাবে? পারচেজ বেসড অন রিজিড রিকোয়ারমেন্ট, মানে রিকোয়ারমেন্ট যা আসবে ওইটার উপরেই আমরা কিনবো, চাই ইচ্ছা করে বেশি বাড়ায় কিনবো না। মডারেট সেফটি স্টক, এটার ক্ষেত্রে সেফটি স্টকটা হ্যাঁ এই আইটেমের মতো অত টাইট হইতে হবে না, বাট গুরুত্ব দিয়ে রাখতে হবে। ম্যানেজ বাই মিড লেভেল ম্যানেজমেন্ট। তারপরে আসেন সি আইটেম। সি আইটেমটা কি? লার্জার ইন নাম্বার, অনেক আইটেম, কিন্তু এর জন্য টাকা খুব কম লাগে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে অর্ডিনারি কন্ট্রোল, পারচেজ বেসড অন ইউজেস এস্টিমেট, মানে ফ্যাক্টরি থেকে যা চাইলো, আচ্ছা এটা কয়টা চাইছে, 20 টাকা, 20 টা কিনা দেয়, দেখছে 20 টা কিনতে লাগবে 20 টাকা, তো ওই এ ক্যাটাগরির 20 টা চাইলে 20 টা কিনতে লাগবে 20 লাখ টাকা। তখন আপনি চিন্তা করুন ভাই, দাঁড়ান ভাই, আপনি 20 টা কেন চাইছেন?
তখন ওইটাতে আমার টাইট হইতে হবে। বাট যেটা সি টাইপের মধ্যে পড়বে সেটাতে আমার অত টাইট না হলেও চলবে। এটার হাই স্টক থাকলেও দেখবে ম্যানেজমেন্ট কিছু বলবে না, আচ্ছা থাকে কম দাম মেটেরিয়াল আছে, হ্যাঁ ম্যানেজমেন্ট মিড লেভেল। তো কি করতে হবে, আমাদের টোটাল প্রকিউরড আইটেম বা ইনভেন্টরি আইটেম গুলাকে, মানে যে ইনভেন্টরি গুলা, ইনভেন্টরি কি র মেটেরিয়াল ইনভেন্টরি আবার এফজিও ইনভেন্টরি। তো আমরা যারা প্রকিউরমেন্টে আছি তারা তো এফজি নিয়ে ভাই আমাদের কারবার নাই, আমাদের কারবার হচ্ছে আরএম নিয়ে, যেটা প্রসেসড হবে। সো আমরা ওগুলাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিজেরা একটু দেখেন না, আপনার ওইখানে আপনি একটু নিজের মতো করে চিন্তা করেন যে আমি যে 30টা র মেটেরিয়াল কিনি, এর মধ্যে ভাই সবচেয়ে দামি র মেটেরিয়াল কোনটা, এই 5টা সবচেয়ে দামি। অতএব আমাকে এই 5টার ক্ষেত্রে খুব বেশি সাবধানী হতে হবে। তাহলে এই এবিসি মেথডটা কাল থেকে আপনারা আপনার নিজের জায়গায় অ্যাপ্লাই করেন, দেখেন মজা পাবেন, মানে মনে হবে যে না একটা জিনিস শিখছি, যেটা আমি অ্যাপ্লাই করে আমি কোম্পানিকে এই সুবিধাটা দিতে পারতেছি। তো ভাই এই ছিল আমার আজকের মানে আলোচনা ইনভেন্টরি নিয়ে। অনেক ভালো লাগলো, অনেক সহজভাবে বুঝাইছেন। আশা করি সামনে আরো আপনার কাছ থেকে আরো কিছু শিখবো, বুঝবো। চেষ্টা করবো ভাই, আসলে মানে আমার এই টপিকটার উপরে গত সোমবারে সেশনটা নেওয়ার কথা ছিল। আমি মনির ভাইকে রিকোয়েস্ট করছি, ভাই আমি যে একটা কিছু তো আমার ভাই 5টা দেখাই 10টা দেখাই, একটা তো স্লাইড রেডি করে নিয়ে বসতে হবে। আমি ভাই সেই সময়টাই পাচ্ছি না, আমাকে আর একটু সময় দেন, আমি নেক্সট উইকে। তেমন হয়ে বলে আচ্ছা দাদা সমস্যা নাই, আপনি তাহলে নেক্সট সোমবারে করেন। তো সময় বের করাটা হচ্ছে, হ্যাঁ বলেন ভাই। আমারও ইচ্ছা আছে কি এই টপিক গুলা নিয়ে যখন আমি আপনাদের সামনে কথা বলতে আসি, আমিও কিন্তু ভাই এই দেখেন ভাই, এই যে এই বইটা কিন্তু আমি সময় পেলে বইটা একটু পড়ার চেষ্টা করি, আপনারাও করবেন। হ্যাঁ, এখানে কোনো রকেট সায়েন্স নাই, একটু নিজের প্র্যাকটিক্যাল কাজের সাথে একটু রিলেট করার চেষ্টা করবেন, দেখবেন জিনিস আরো ইজি লাগবে, তখন বুঝবে না মানে জিনিসটা অনেকই সহজ এবং প্র্যাকটিক্যাল জিনিস। আমার ইচ্ছা আছে ভাই, দেখি আবার নেক্সট কোনো টপিক নিয়ে হয়তো আপনাদের সাথে দেখা। শিওর আমরা চাই আপনাকে। তো কেউ কিছু বলতে চাচ্ছিলেন, বলেন ভাই। জি 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 দাদা, আমি আপনাকে ওই একটা এসএমএস পাঠিয়েছিলাম, তো আপনার ইয়েটা ভালোই লাগছে। আমি আর একটা ক্লাস আপনার সাথে ছিলাম, ইম্পোর্ট এক্সপোর্টের উপরে আপনার একটা ভালো একটা ডিসকাশন ছিল। সাউন্ডটা আসছে না দাদা। আচ্ছা আচ্ছা, সরি মিউট করেছেন না। হ্যাঁ, ইম্পোর্ট প্রসিডিউর নিয়ে আমি ইম্পোর্ট দুইটা সেশন করছি এখানে। আপনাদের মধ্যে ছিলেন, আমি তো ছিলেন ওই যে আমি ছিলাম। আমার পরিচয় হচ্ছে, আমি আসলে কর্পোরেট সেক্টরে না, আমি সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে আছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর জিল্লুর রহমান। আমার আসলে ফ্যাসিনেশন ছিল আমি আপনাদের এই যারা প্র্যাকটিসে আছে তাদের সাথে একটু লেগে কিছু জিনিস ওই মানে তাত্ত্বিক না হয়ে আচ্ছা প্র্যাকটিক্যাল এইগুলা। আচ্ছা জি, এই কারণে আমি এই ক্লাসটায় খুব চেষ্টা করি থাকার। অনেক সময় প্রোগ্রাম থাকলে আর ওই 2-1টা মিস হয়ে গেছে, কিন্তু আপনার দুইটাই আমি ছিলাম। আমার কাছে মনে হয় জিল্লুর স্যার এক সময় নামকরা প্রফেসর হবেন, কারণ আপনি প্র্যাকটিক্যাল নলেজ আপনি তো বাংলাদেশে কামাবেন আর কি একদিনে পরে। সিরিয়াসলি এটা অ্যাপ্রিশিয়েবল। আমি জানি না সাউন্ডটা শুনতে কেমন, বাট প্র্যাকটিক্যাল নলেজ এবং থিওরি যখন কম্বিনেশন হয় তখন যা বের হবে এটা অনেকটা আনপ্যারালেল। এটা সেটাই আর কি, সেটাই। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে মানে আপনার মতো একজন ডক্টরেট করা লোক। আমি ভাই কোনো ইনস্টিটিউটের টিচার না, আমি তো সুন্দর করে হয়তো বলতেও পারি না, বাট আমি চেষ্টা করি, আমি যা জানি আরো সহজভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, ইজি ওয়েতে আপনি খুব সুন্দর করে বলেন, একদম মানে মাথায় গেঁথে যায়। আমি আসলে এই কোর্সটা পড়াচ্ছি ডিপার্টমেন্টে, তো পড়াতে গিয়ে আমি সার্চ করতেছিলাম যে আসলে আমরা তো চ্যাপ্টার দেখে দেখে পড়াই, বাচ্চাদেরকে বলে যাই, যেটা অনেক সময় আসলে প্র্যাকটিক্যাল এক্সাম গুলো টানতে পারি না। আর ওরা আসলে আমাদের বাহিরের এক্সাম্পল গুলো ডাইজেস্ট করতে পারে না। আমরা যখন টেস্কো বলি, ওয়ালমার্ট বলি, এটা আসলে ইউনিভার্সিটি লেভেলে অনেক বাচ্চারা এগুলো কিন্তু রিচ করতে পারে না, যে এটা আমাদের দেশে তো এরকম নাই।
না এটা নাই, আরেকটা কি ওই মানে ওয়ালমার্ট বা এদের এক্সাম্পল, এটা এক্সেপশনাল, হ্যাঁ এটা এক্সেপশনাল। এদের এক্সাম্পল আপনি বাংলাদেশে কোনো কোম্পানিতে রিলেট করতে পারবেন না। এক্স্যাক্টলি। আমার আমি কাছে একটা যে আমার কাছে যেটা রিকোয়েস্ট করার জন্য আজকে আসলে আপনাকে রিচ করার জন্য আমি ভাবলাম যে শুরুতে অথবা শেষ দিকে আমি আপনি আরো 2-1 জনকে আমি একদিন অনলাইন ক্লাসে, আমার মাস্টার্স এর ক্লাস, এটা এমবিএ এর, আচ্ছা তো আচ্ছা একটু গেস্ট হিসাবে ফিজিক্যালি হলে তো চা টা খাওয়াতে পারতাম। তো আপনারা যদি মানে ওরা খুব এনজয় করবে, কারণ আমরা তো যেহেতু একাডেমিক্যালি ওদের ক্লাস নিচ্ছি, ফিজিক্যালি নিচ্ছি বা অনলাইন নিচ্ছি, কিন্তু যখন কর্পোরেট সেক্টর লোকজন থাকে ওরা জি জি কিন্তু খুব আহ ইয়া করে, এটাকে পজিটিভলি নেয়, এবং আপনাদের সাথে একটা ভালো ইন্টারেকশন হলে আপনাদের এই যে গল্পগুলো বিভিন্ন, জি জি। এখন আমি জানি না এইখানে যারা প্রোগ্রাম যারা চালাচ্ছে তারা এটা কিভাবে নিবে। না না, অসুবিধা আমি নাই, এটা আমার মোস্ট ওয়েলকাম স্যার। আই গট দ্য পয়েন্ট। আপনি আমাদের ইন্ডাস্ট্রির এক্সপার্ট যারা এখানে মাঝে মাঝে আসে, আপনারা অবশ্যই জি এদেরকে অ্যাপ্রিশিয়েট। আর আমাদের প্রতিষ্ঠানের একটা নেচার বলে দিই বা ফিলোসফি বলে দিই, আমরা অরিজিনালি জি অনেকটা ফোকাসড অন ডেভেলপিং আওয়ার অ্যাকচুয়ালি পিপল। আমরা মানি মেকার না, মানি মেকিংটা আমাদের আসলে মেইন টার্গেট না। আমাদের মেইন না, এটা আমি টার্গেটটা বুঝতে হলো পেরেছি, এটা আপনাদের কানেক্টিভিটি, এবং মেইন টার্গেটটা হলো আমাদের পিপল ডেভেলপমেন্ট। হ্যাঁ এখানে মানুষের ডেভেলপমেন্ট। যে আজকে আমাদের আহমেদ রাজা আছেন, উনি জি যদি হ্যাপি হয় তাহলে দ্যাট ইজ আওয়ার, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তার টাকা আমাদের আসলে মেইন টার্গেট না, তার রাইট স্যাটিসফ্যাকশনটা আমাদের মেইন টার্গেট। এবং সে স্যাটিসফাইড হলে আমরা, টাকা অটোমেটিক্যালি আসবে, সুনাম এটা আসবে, বা আপনি আপনি যা চান সবকিছুই আসবে, কিন্তু আপনার থেকে আপনাকে জি। উদার করে দিতে হবে। না, আপনাদের এই এই মানে মেন্টালিটিটা আমি 2টা ক্লাসের পরেই বুঝতে পেরেছি যে আপনাদের অনেক সময় আছে যে খুব কনজারভেটিভ থাকে বা একটু বেশি বিজনেস ওরিয়েন্টেড থাকে, বাট ওপেননেসটা আমার খুব ভালো লেগেছে। এবং আমাদের তো এখানে আমি আনলিমিটেড ক্লাস করার সুযোগ পায়, এটা কিন্তু আর জি কোথাও জি আপনি বাংলাদেশে পাবেন না, যে কোনো ব্যাচের সাথে যে কোনো এই ব্যাচের। সার্ভিসটা আসলে আনলিমিটেড ক্লাসের সার্ভিসটা আসলে অনেক ভালো। জি কারণ এই ধরনের অপরচুনিটি আসলে বাংলাদেশের না, আসলে কোথাও পাওয়া যাবে না, এটা ট্রু। জাস্ট এবং হয়তো ফ্রি রেকর্ডে অনেক সময় লেকচার শেয়ার করা হয়, বাট আপনারা যেভাবে করছেন ইটস গ্রেট। তো জিল্লু স্যারকে বলি একটু, আসলে জি আমরাও তো জি পড়ালেখা করেছি, আজকে আমাদের কোর্সগুলো করতে হচ্ছে কিন্তু এইসব কারণেই। আমরা কিন্তু সাপ্লাই জি চেইন আমাদের পড়াশোনায় পড়েছি, আমরা কিন্তু জি স্ট্যাটিস্টিক্স পড়েছি, রিটেল সম্পর্কে জেনেছি, বাট দে আর দ্য ভেরি বেসিক, রাইট কারণ যখন সাপ্লাই চেইনের ডেফিনেশনটা, ইনভেন্টরি ডেফিনেশনটা কিন্তু আমরা আমাদের পড়াশোনা দিয়ে শেষ করছি, বাট জি কারণ হচ্ছে আমাদের পড়াশোনা স্টিল ইটস নট রিসার্চ, মানে রিসার্চের সাথে রিলেটেড না আমাদের পড়াশোনাটা, যদি বলি সত্যিকার অর্থে। এবং তার সাথে পড়াশোনার সাথে বাস্তবিক করতে যে আমরা কো রিলেটেড করব, সেটাও না। সেটা যদি হতো তাহলে কিন্তু আমরা মানে আজকে আপনি যেটা ফিল করতেছেন একজন প্রফেসর হিসেবে, আপনার স্টুডেন্টের জন্য একটু বেটার সার্ভিস কিভাবে দেওয়া যায়। তো আগে হয়তো ওই ধরনের অপশনগুলি আসলে ছিল না, স্যারদের জন্য অনেক বেশি কঠিন ছিল, যারা আমাদেরকে পড়িয়েছেন অনেক কষ্ট করে পড়াইতে হয়েছে, তাদেরকে অনেক বইয়ের রেফারেন্স নিয়ে নিজেকে ইয়া করে পড়াইতে হয়েছে। এখন তো অনেক ক্ষেত্রে সার্ভিস আছে, অনেক ক্ষেত্রে সুযোগ আছে, অনেক ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং লোকজনগুলি আছে, সেক্ষেত্রে রিয়েল এক্সাম্পল গুলি আসলে অনেক কাজে লাগে। তবে একটা জিনিস আসলে খুব খারাপ লাগে, আমি 2003 সালে চিরাং ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করেছি। ওই সময় আসলে বিবিএমবিএ যারা করেছে তাদেরও কিন্তু ইন্টারনেট ছিল না, বাট গত 10 বছর ধরে দেখতেছি, বা 10 বা 12 বছর বা তার চেয়ে বেশি হতে পারে, তাদের ইন্টার্নি করার সুযোগ আছে, বিভিন্ন ক্ষেত্রে সুযোগ দিচ্ছে। এখন অন্যান্য সাবজেক্ট গুলিতেও তাদেরকে ইন্টার্নি করাচ্ছে, বাট সেক্ষেত্রে চ্যালেঞ্জটা হয় কি, ইন্টার্নিটা দেখা যাচ্ছে 3 মাসের একটা ইন্টার্নি থাকে বা 1 মাসের একটা ইন্টার্নি থাকে, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেটা কোন একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে 1 দিন বা 3 দিন বা 4 দিন ক্লাস করে সে একটা প্রি রেডি রিপোর্ট করে এই রিপোর্টটা সাবমিট করতেছে। বাট তারাই কিন্তু আবার কয়েকজনের সাথে এরকম কথা হয়েছে যারা আবার প্রফেশনাল লাইফে চলে আসে, বলতো ওই সময় যদি আসলে কাজটা যে খুব ভালো করে করতাম, কারণ ইন্টার্নির সময় তো ক্রস ফাংশনাল টিমগুলি তাকে এফোর্ট দেয়, তাকে বুঝায় এটা এভাবে করতে হবে, এটা এরকম করতে হবে, বাট রিয়েল লাইফে কিন্তু সে সুযোগটা নিচ্ছে না। তা আমার কাছে মানে এটা বলার কারণ হচ্ছে স্টুডেন্টরা যখন ইন্টার্নি করার সুযোগ পায়, তারা তাদের আসলে যাতে ওই সময়টা আসলে মিস না করে, কারণ ওই সময়টা তারা যেহেতু ইউনিভার্সিটি থেকে আসে, বিভিন্ন জায়গাতে তাদেরকে কিন্তু গ্রেট একটা অনার দেওয়া হয়, খুব ট্রাই করে ক্রস ফাংশনালে তাদেরকে এফোর্ট দেওয়ার জন্য।
সে এফোর্টটা যাতে তারা আসলে অ্যাডপ্ট করে, এটা হচ্ছে বেসিক্যালি। কারণ আমরা দেখি তো এটা খুব ভালোভাবে করে না, ব্যাংকিং সেক্টর বা অন্যান্য সেক্টর হলে হয়তো সেটা একটা বিধি নিষেধের কারণে ওইভাবে করে। আর একটা জিনিস হয়তো ঠিক আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিটে এখনো প্রফেশনালি যেভাবে কিভাবে ইন্টার্নি করাইতে হবে এরকম একদম সিস্টেমেটিক অ্যাপ্রোচ বা এসওপি স্টিল নাই। এটা হচ্ছে আমাদের আরেকটা ফেলিওর আসলে ইন্ডাস্ট্রি। তো থ্যাংক ইউ স্যার, আপনার কথাগুলো খুব ভালো লাগলো। আর পার্থ স্যারকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বিএসসিএম কে তো আর বলছি না, এখনো শেষ করি নাই। সবাইকে আজকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই স্যার, আপনারা সবাই অল আর হাইলি ওয়েলকাম, ইভেন অল আর রিকোয়েস্টেড টু জাস্ট টেক my word today that if you are getting time, please just give us few minutes for our upcoming students even running on. এটা হবে কি যে আপনাদের প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো বা যা পাচ্ছেন এটা নিয়ে আপনি কবরে গিয়ে কি করবেন স্যার, কিছু দিয়ে যান মানুষকে, যেটা আমি চাই, আমার মনে হয় সবাই চাওয়া উচিত। দেখেন আমরা কানাডিয়ান যে প্রোগ্রাম করি, কানাডিয়ান একটা রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে রিয়েলি আপনি আমি আজকে কথা বলতেছি, যারাই বাংলাদেশে যাই করে এরকম ধরনের কোনো সার্টিফিকেশন কেউ কোনোদিন এত কম টাকায় দিতে পারবে না। আমরা কানাডিয়ান অনেক প্রোগ্রাম সম্পর্কে জানি, আপনি যে কোনো একটা কোর্সই করেন যাই করেন অনেক এক্সপেন্সিভ, না লাখের উপরে আপনি যদি আইএসসিএ থেকে এটা করতে আমরাও যান করতে তাহলে পারতাম। 1,07,000 টাকা কোনোদিন স্যার মিনিমাম। দেখবেন আপনাদের সাথে আজকে কথা দিচ্ছি, আমাদের ফিস কোনোদিন আকাশচুম্বী হবে না, করব না, কারণ আমরা এইভাবে মানুষের সাথে এই ধরনের ইসে যাব না। আর গুড নিউজ হলো যে কানাডিয়ান যে প্রতিষ্ঠানগুলো বা আমরা অফার করব বা আপনাদের সাথে ওগুলোকে কানেক্ট করাবো, সবগুলোর সাথে আমাদের আসলে একটা ওতপ্রোতভাবে আমাদের জড়িত থাকার কারণে এই জাতীয় কেউ করতে পারবে না। যেমন আমি নিজেই আইএসসিপি এর সাথে জড়িত, তার কারণে আইএসসিপি যে কেউ এখানে মানে একটা বাজে কিছু করবে আমাদেরকে হোমস্টিক্যালি, এটা করতে পারবে না ইনশাআল্লাহ। তো এইভাবে করার উদ্দেশ্যটা হলো যে আমরা চাই অন্তপক্ষে মোটামুটি যারা ডিজার্ভ করে, ইভেন অনেকটা ডিপ্রাইভড বিভিন্ন কারণে অথবা এফোর্ড করতে পারে না, মিডল ক্লাস হোক লোয়ার ক্লাস হোক, এদেরকে একটু ইয়া করা। হায়ার ক্লাস এরা তো অনেক সময় বাংলাদেশে থাকে না, ডিগ্রি দরকারও হয় না। তো এইটার সাথে আপনারা যদি এই যে মাঝে মাঝে আজকে আমাদের পার্থ সাহা যেই দাদা যেই সময়টা দিলেন, উনি প্র্যাকটিক্যাল যে শেয়ার করলেন, আর আপনারা দেখবেন যে সাপ্লাই চেইন বলতে আমার কাছে কেন যেন মনে হয় যে আসলে ইনভেন্টরি ম্যানেজটা খুব বেশি রিলেটেড, কারণ সাপ্লাইয়ের সাথে ব্যাপার, সাপ্লাই শর্ট, সাপ্লাই আনসার্টেনিটি বা সাপ্লাই শর্ট বা সাপ্লাইতে প্রবলেম, মানে আপনি তো ডিমান্ড ফুলফিল করতে পারবেন না। তো ইনভেন্টরিটা একটা ব্যাপক এখানে ভূমিকা পালন করে। এখানে প্রাইসিং বলেন, ভালো সোর্স থেকে কেনা, ভালো জিনিস কেনা, অ্যাভেলেবল রাখা, এবং এটা আবার ওই যে ব্যাংকের কারণে যাতে টাকাও না আটকায় থাকে, ওই যে এবিসিটা যেটা স্যার দাদা ব্যাখ্যা করলেন, আপনার আননেসেসারি জিনিস অনেক রয়ে গেল, আবার নেসেসারি জিনিস টাইম মতো নাই, পর্যাপ্ত নাই। তো এইগুলো খুব বেশি জিনিস, যেহেতু সাপ্লাই চেইনের একটা বড় পার্ট অন্যান্য ড্রাইভার্স এর সাথে, এই জন্য এগুলো আপনারা যে যখন এই ফিল্ডে কাজ করতে গিয়ে এইগুলো পান, ওইগুলো একটু মাঝে মাঝে গল্পের আকারে বিভিন্ন গ্রুপ ডিসকাশনে ক্লাসগুলোতে একটু শেয়ার করবেন, দেখবেন এখানকার যারাই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে সবাই এটা খুব এনজয় করবে। এটা প্রত্যেকের লাইফেই দরকার, যারা জব করেন বা বিজনেস করেন বা দেশে করেন বা বিদেশে করেন। আমি মনে করি আপনার কথাগুলো তখন ডিসিশন গুলো খুব ইফেক্টিভ হবে। জি 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 স্যার বলেন, জিল্লু স্যার। যে আমি এই কারণেই আমি এখানে যারা ক্লাস করছেন সবাই তো বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করে। আমি চাচ্ছি যে আমার গতকালকে থেকে একটা প্ল্যান, যে আমাদের উইন্টারের ভ্যাকেশনটা শেষ হওয়ার পরে গতকালকে তো ইউনিভার্সিটি আবার ক্লাস শুরু হয়ে গেল, তো একজনকে আমার অনলাইন ক্লাসে জাস্ট গল্প বলার মতো, যেমন গার্মেন্টস সেক্টরে যিনি আছেন উনি হয়তো 40 মিনিটস বা 30 মিনিটস, রাতে তো একটু কষ্ট হয় তাদের অফিস থেকে এসে, তো এরকম মানে সেক্টর টু সেক্টর আমি এরকম তাদেরকে একটু গল্পের জন্য নিয়ে আসবো। হ্যাঁ, ওটা স্যার একটা কাজ করবেন, আপনি গ্রুপে অনেক সময় শেয়ার করতে পারেন। আবার গ্রুপে যখন আপনারা পরিচয় দেন, ভিজিটিং কার্ড শেয়ার করে দেখেন অনেকেই পরিচয় দেয়, তখন কিন্তু আপনি অটো ভিজিটিং কার্ডে দেখতে পারবেন কার কি নাম, কে কোন সেক্টরে, কে কোন ডিপার্টমেন্টে, তখন আপনার জন্য আরো সহজ হবে। আরেকটা হলো আপনি একটা সার্কুলেশন দিতে পারেন, আপনাদের অনুমতি নেওয়া। হ্যাঁ, অনুমতি তো অবশ্যই আছে, না অনুমতি আছে, এগুলো অনুমতি আছে, আপনি এটা করবেন। আমার মনে হয় যে সবাই অ্যাপ্রিশিয়েটও করবে। আপনি দরকার হলে সবাইকে মাঝে মাঝে একটা মিটিং কল করে ইনভাইট করলেন যে আজকে আমরা একটা গ্রুপ ডিসকাশন করবো, অনেকেই জয়েন করবে। আমরা আরেকটা হলো যে আমরা অন্তপক্ষে বাংলাদেশে
যদি ফিজিক্যাল না পারি, ভার্চুয়াল গ্যাদারিং করতে সমস্যাটা কি? মাঝে মাঝে আমরা করবো, আমরা কিন্তু এই জন্য গ্রুপ ডিসকাশন অফার করি উইকলি। এটা অনেক ব্যস্ত থাকার কারণে বা আপনাদের আগ্রহ অনেকের কম থাকার কারণে হয়তো করি না, বাট আপনারা যদি আগ্রহ করেন এবং এইভাবে শেয়ার করেন, ওইটা আমরা একটা গ্রুপ ডিসকাশন, একটা ভার্চুয়াল অলরেডি একটা মিটিং হয়ে যাবে, দেখবেন সবাই এখানে মনের কথা বলার সুযোগ পাবে। কারো কেউ ওইগুলোতে আপনারা পারলে স্টুডেন্টদেরকে ইনভাইট করতে পারবেন। আপনি একদিনে আমাদের পাসওয়ার্ড দিয়ে দেন, আমাদের একটা ক্লাসে গ্রুপ ডিসকাশন আমরা এক্সপার্টদেরকে বলি আপনারা একটু শেয়ার করে দেন, অনেকে 5 জনে বললো, আমরা আমাদের 5-7 জন থাকলো, আপনার স্টুডেন্ট লাগে 50 জন জয়েন করলো, অসুবিধা তো নেই, ওখানে তারা 5 জন 10 কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তো থাকি আমরা, তো এটাকে আমি খুব এনজয় করি, কারণ আমি একটু আগে বলতেছিলাম আমি কিন্তু বাইরের সাথে একটু মিটিং করেছিলাম, আমার মনে হয় কেউ দেখছে এখানে, আমি জানি না দেখছি, আমি দেখছি। হ্যাঁ, আপনি দেখছেন যে আমার কিন্তু প্রায় দিনই বাইরের সাথে বিভিন্ন দেশের লোকের সাথে মিটিং থাকে। তো মিটিং গুলো আমি হলো দুইটা কারণে করি, একটা হলো আমি বাইরের কিছু স্টুডেন্টদেরকে পড়াই, 2 নাম্বার হলো আমি বাইরের কিছু আমার অফিস, আমাদের কানাডিয়ান প্রতিষ্ঠানের অফিসের জন্য কথা বলি, 3 নাম্বার হলো আমাদের কিছু অনলাইন কিছু রাইটিং এর জন্য জার্নাল, বিভিন্ন পাবলিকেশন, এইগুলো নিয়ে আমাদের কিছু কাজ আসতেছে সামনে, রিসার্চ ওইগুলো নিয়ে থাকে। তো ওই কারণে মিটিং গুলো আমারই অনেকটা কন্ডাক্ট করতে হয়। তো যার কারণে আমরা ওই মিটিং গুলো খুব এনজয় করি, কারণ আমি প্রায়, আমার অভিজ্ঞতা হলো যে আমি প্রায় 20,000-এর উপরে ক্লাস দিচ্ছি বিভিন্ন টপিকে, বিভিন্ন জায়গায়। এটা হয়তো অনেকে এখন তো ভার্চুয়াল আছে, ওই সময় ভার্চুয়াল ছিল না, যার কারণে জানে না। তো আমি খুব এনজয় করি, যার কারণে আপনাদের দেখবেন যেই টিচারই ক্লাস নেয় ওই ক্লাসগুলোতে আমি প্রায় থাকি। আমি অনেক সময় মডারেটর রাখি না বা অন্য কেউ রাখি না, ইভেন দেখবেন আমাদের প্রতিষ্ঠানেও শত শত ক্লাস আমার করা, সমস্ত টিচারদের সমস্ত কিছু, কে কি বলে, কে কি করে। তো এটাই সুবিধা হয় কি, যে আমরা অনেক সময় বুঝতে পারি যে কোনো টিচারের কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারো কোনো কেউ তার সার্ভিস পেয়ে অসন্তুষ্ট কিনা বা সন্তুষ্ট কারটায়, ফিডব্যাক গুলো নিই। তো এই জন্য আপনারা এটা, আমরা যে অ্যাপ্রিসিয়েট করি, এটা নিয়ে আপনার, আমি মনে করি দ্বিধা দ্বন্দ্ব দরকার নাই বা হেজিটেশন ফিল করার দরকার নাই। আমাদের এই ধরনের হীনমন্যতা আলহামদুলিল্লাহ নাই, আপনি অ্যাপ্রিসিয়েট করি। আর আমাদের যারা আছেন এখানে, যারা যেখানে আছেন, আমাদের ম্যাক্সিমাম লোক কিন্তু কর্পোরেট এবং ভালো লেভেলে, সিনিয়র লেভেলের লোক, মিড বা সিনিয়র, হ্যাঁ, জুনিয়র লেভেল একটু কম। আর আমরা ফ্রেশ গ্রাজুয়েট সাধারণত নেই না। তো মানে আমাদের অনেক, আজকেও একজন ভর্তি হয়েছে ফ্রেশ গ্রাজুয়েট, বাট আমরা নেই। যাই হোক, এটা নানার অনেকগুলো কারণ আছে, এক সময় পরে এক সময় ব্যাখ্যা। তো আমরা যারা এক্সপেরিয়েন্সড, যারা কর্পোরেট আছে, ডিরেক্ট কাজ করতেছেন, তাদের সাথেই আমরা কাজগুলো করি। তো আমাদের সিনিয়র, একটা জিনিস কি জানেন, একটা জিনিস হচ্ছে, আমরা তো আসলে আমাদের তো যেহেতু আসলে প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গুলো এভাবে আসে নাই, অনেস্টলি স্পিকিং, যা ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো তো ট্রেনিং এর ব্যবস্থা হয়নি। আর যারা হয়তো কাজ করতেছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে গাইতে গাইতে গায়েন, ফর্মাল এডুকেশন তাদেরও নাই, বেসিক্যালি তারাও শিখাবে কোত্থেকে। এই জিনিসগুলো আমরা যখন ফিল করতেছি, আজকে ধরেন আমার প্রায় 16 বছর হয়েছে ট্রেড এক্সপিরিয়েন্স। তো এই দেখা যাচ্ছে কি, আমরা যখন এখন আমি কাউকে ট্রেন করতে যাব, কাউকে একটা ফর্মাল অ্যাডভাইস দিতে যাব, তো আমাকে তো আসলে ফর্মুলা বলেন বা যে বেসিক যে রুলস গুলি সেগুলি জানতে হবে। আমি আমার মতো করে বললে তো হবে না, যেহেতু অলরেডি একটা মেথড এস্টাবলিশ, সেই জিনিসটাই তো আসলে এস্টাবলিশ করতে হবে, সেই জিনিসটাই লজিক্যাল টার্মসটা আসলে বলতে হবে। তো এখানে গ্লোবাল কিছু টার্মস আছে সাপ্লাই চেইনের, আমি তো আমার মতো করে বললে হবে না। তো যে গ্লোবাল টার্মস গুলো আছে সেগুলি যাতে ফর্মালি আমরা ইউজ করতে পারি, আমাদের সাথে যারা কোরিলেটেড তাদের সাথে এডুকেট করতে পারি। আবার অবশ্যই অফকোর্স সেই সাথে নিজেরই শেখা, কারণ স্টাডি মানে হচ্ছে সবসময় নিজে শেখা। জি জি, ওই জিনিসটাই আমরাও চাই যে আসলে আমাদের টোটাল সোসাইটিটা, আবার পার্সোনাল এক্সপেকটেশন হচ্ছে টোটাল সোসাইটিটা আসলে যারা কাজ করি আমরা যাতে ফর্মালি কিছু জানতে পারি, সেক্ষেত্রে আমরা যাতে আমাদের কর্মক্ষেত্রে ফর্মাল সার্ভিস গুলি দিয়ে নিজের গদ বাঁধা মনে হয় যেটা, সেটা যে অনেক, আমি কোয়ালিটি ম্যানেজমেন্টে আছি এক্সাম্পল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আরেকজন যেটা সে 10 বছর ধরে 15 বছর ধরে করে আসছে, সে এটাকে ব্যাকরণ মানে ফেলছে, বলতে না এটা এভাবেই করতে হবে, এর বাইরে করা যাবে না। বাট দেখা যাচ্ছে ফর্মাল মেথড ইজ টোটালি ডিফারেন্ট, যে 7 টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কি, 7 কিউসি টুলস কি, 7 ম্যানেজমেন্ট টুলস কি, এইগুলির মানে ধারে কাছেও আমরা নাই। কিভাবে অপারেশন ম্যানেজমেন্টের বেসিক কি বা কিভাবে করতে হবে, কি প্ল্যানিং, এই যে সাপ্লাই চেইনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্ল্যানিং করতে গেলে আপনার সাপ্লাই চেইনের
র মেটেরিয়ালস এর আপডেট, কাস্টমার ইনফরমেশন, কাস্টমারের যে ডিমান্ড, এগুলি না দেখে বা না আসলে সাপ্লাই চেইনের কোনো প্ল্যানিং করা যাবে না। দ্যাটস মিনস প্রোডাকশনও করা যাবে না। এক্স্যাক্টলি। তো এগুলি হচ্ছে দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস। তো মনে হয় হোপফুলি আমাদেরই তো আসলে চেঞ্জ আনতে হবে। বিআইএসসিএম একটা দায়িত্ব নিয়েছে, আরো অনেক অর্গানাইজেশন দায়িত্ব নিয়েছে। সো এইভাবে করলে ডেফিনেটলি প্রফেশনাল ইনস্টিটিউট গুলি আরো ভালো করবে। হ্যাঁ, আরো দেখা যাচ্ছে যে প্রফেশনাল ইনস্টিটিউট গুলিতে ল্যাব থাকবে, ম্যানুফ্যাকচারিং থাকবে, ডামি স্টিল, যেটা আমি ফিল করি, আমি জানি না শাহজালাল ইউনিভার্সিটিতে কিরকম বা অন্য ইউনিভার্সিটি গুলিতে কিরকম, আমাদের সবচেয়ে একটা মানে বেসিক প্রবলেম হচ্ছে ল্যাব। যে প্রফেশনাল ইনস্টিটিউশন গুলো আমি বিআইএম এর মতো প্রতিষ্ঠানে দেখেছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেখানে প্রফেশনালদের, সেখানেও ল্যাব নাই আসলে। অথচ অনেক জায়গায় দেখেছি যেখানে আসলে ল্যাব নাই। যে ম্যানুফ্যাকচারিং আমি করব, একটা ডামি স্টক থাকবে বা একটা মেশিন থাকবে, আমি গার্মেন্টস অ্যাসোসিয়েশনের জন্য গার্মেন্টস এর ক্ষেত্রে বলছি, আরেকটা হচ্ছে অটোমেশনের ক্ষেত্রে বা অন্যান্য সেক্টরে যেভাবে আসতে পারে, যারা যেভাবে ট্রেন করে সেভাবে একটা আসলে ফর্মাল কিছু থাকতেই পারে। তো ওই ধরনের জিনিসগুলো আসলে আমরা ল্যাকিং ফিল করি স্টিল। কারণ আমি যদি অপারেশন ম্যানেজমেন্ট বা কোয়ালিটি ম্যানেজমেন্ট কাজ করি, আমি আজকে ওই যে আমাদের পার্থ দাদা একটা খুব সুন্দর কথা বলেছে, আপনি এখানে 6টা জিনিস শিখছেন বা 10টা জিনিস শিখছেন, ওই 10টা জিনিসের উপর ফোকাস করবেন না, আপনার সাথে যেটা কোরিলেটেড সেটাকে ফোকাস করুন। বাট একটা জিনিস হচ্ছে, সুবিধা হচ্ছে আপনি বেসিকটা জানলে ভালো। বাট এক্সাম্পল, আমি যখন একটা র মেটেরিয়ালস এর হেড অফ লিড করছি, তখন আমাকে র মেটেরিয়ালস এর সব জানতে হবে। বাট এখানেও একটা ইম্পর্টেন্ট, আমি যখন ফ্যাক্টরি লিড করব, টোটাল ম্যানুফ্যাকচারিংটা লিড করব, তখন আমাকে তো আসলে বাকি সবগুলি জানতে হবে। সো থ্যাংক ইউ, আমার মনে হয় একটু বেশি বলে ফেলছি। থ্যাংক ইউ জিলু স্যার, ভালো লেগেছে। পার্থ স্যারকে আবার ধন্যবাদ, এবং অবশ্যই বিআইএসসিএম কে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank ইনশাআল্লাহ you. আমি যোগাযোগ করব, যে সবাই কয়েকজনের সাথে যোগাযোগ করে আস্তে আস্তে সবাইকে আমার শিওর ডিসকাশনের মধ্যে সমস্যা নাই। হ্যাঁ, তো পার্থ দাদা, দেখা আপনাকে যাবে। আবার আমি পার্সোনালি একদিন ফোন করব এই আচ্ছা, ঠিক আছে। উইকের মধ্যে, হ্যাঁ, টাইম thank নিয়ে you. নিব। হ্যাঁ, অবশ্যই জি। আসি, সমস্যা নাই। ওকে দাদা, তো সবাই ভালো থাকেন। গুড নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সবাইকে Thank you, thank you, দাদা। সবাই একটু ইনপুট দেওয়ার সুযোগ হলে আপনারা ইনপুট দিয়েন। আমাদের মাঝে মাঝে গ্রুপ ডিসকাশন, একটু টপিক নিয়ে আলাপ করলে সবার সুবিধা হয়। আর ওখানে ওই স্যারকেও বলবো যে স্যার যদি কখনো স্টুডেন্টদেরকে ইনক্লুড করতে চায়, আমরা তো উইকলি যে কোনো দিনই করতে পারি, স্টুডেন্টের সাথে একটা লিঙ্ক করে আমাদের কিছু যারা এক্সপার্টাইজ আছে তাদেরকে ইনভাইট করলাম। আপনাদের তবে আমি স্যারকে বলবো, আপনারা একটা মাঝে মধ্যে সোশ্যাল সার্ভিসের পার্ট হিসেবে, আপনারা তো আমাদের ফেসবুক পেজও আছে, বিভিন্ন ধরনের আছে, ইউটিউবটা আসলে আমার কাছে মনে হয় যে এটা পেইড ভার্সনে খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না। সেক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে ছোটখাটো কিছু যদি বেসিক নিয়ে, আমার মনে হয় 5 মিনিট 10 মিনিটের একটা সেশন করা যায়। বিএসএম এখানে যে কোর্স গুলো আছে, সাপ্লাই চেইন আছে বা পিজিডি বা যেটা আমরা করছি সার্টিফিকেট সাপ্লাই চেইন ম্যানেজার, এগুলোর বেসিক জিনিসগুলো নিয়ে যদি আসলে 10 মিনিট 15 মিনিট করে, কারণ ভালো ভালো লোকজন আছে, ভালো ভালো এক্সপেরিয়েন্স লোকজন আছে, সেক্ষেত্রে ফ্রি অফ কস্টে যদি কিছু সেশন করা হয়, সেক্ষেত্রে অনেস্টলি স্পিকিং মার্কেটিং এর বিকল্প ডেফিনেটলি নাই। সেক্ষেত্রে মার্কেটিংটাও হবে। আর আমার কারণ হচ্ছে, আমরা যেটা সোশ্যাল সার্ভিস বলছি বা নলেজ শেয়ারিং হচ্ছে, এই ছোটখাটো বাচ্চারা বা যে জিনিসটা কিন্তু 5 মিনিটের একটা জিনিস থেকে ওইখানে এসে, আমরা কিন্তু ইউটিউব ঘাটি মোবাইল মুভি দেখতে গেলে, আর কোনো কিছু স্পেসিফিক কিছু শিখতে গেলে, বাট ফেসবুকে কিন্তু অন্তত বন্ধু বান্ধবদের দেখতে গিয়ে হলে ফেসবুক খুলি, ছবি টবি দেখতে গিয়ে, এটা কিন্তু ভেরি কমন। আমি আমাকে দিয়ে অ্যানালাইসিস করলাম। জি, না ঠিক আছে, আমরা আমার মনে হয় এটা করা যায়, এটা করলে বেশ ভালো হয়। ওটা জিল্লুর স্যার যদি এরকম বলেন, আমরা অসুবিধা না, আমরা আমাদের পেজে লাইভই করলাম 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, অসুবিধা কি? জি, ইনশাআল্লাহ লাইভ আলোচনা হলো। এতে কিন্তু যদি ওইটা লাইভ করেন, এই ধরনের সেশনগুলো যদি লাইভ করেন, হ্যাঁ ফ্রি অফ কস্টে গেল, এতে করে অন্যরাও কিন্তু উৎসাহিত হবে যে না, এই ধরনের সেশন করা যায়। না, ওইটা স্যার আপনাদের উদ্দেশ্য দরকার লাগবে। যেমন আপনি ওয়ালমার্ট থেকে চিন্তা করলেন যে আমি ওয়ালমার্ট থেকে কিছু একটা গল্প বলবো, কারণ এটা তো বাংলাদেশে বা অনেক দেশের জন্য একটা। আমার কিন্তু স্যার সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক পোস্ট আছে, অনেক সেশন, অনেকগুলি সেশন আছে যেগুলো ফ্রি অফ কস্টে করা হয়েছে ব্যক্তিগতভাবে, আমার কিন্তু আছে অনেকগুলি। আপনারা ইয়া করেন, আপনারা শুধু জয়েন করার জন্য টাইম দেন, জাস্ট মোস্ট ওয়েলকাম। আমরা এটাই অ্যাপ্রিশিয়েট করি। আমাদের ফেসবুক পেজে লাইভ চলবে, আপনারা কথা বলবেন, বাস হয়ে গেল স্যার। তখন ওই যে আমাদের জিল্লুর স্যার যদি এটা ওই লিঙ্কটা দিয়ে দেয়, তার স্টুডেন্টরা ইচ্ছা করলে 500 স্টুডেন্ট লাইভ দেখতে পারে, সমস্যা কি?
রাইট রাইট একটা ইভেন্ট ক্রিয়েট করে সেটা করতে পারেন, অথবা স্যারই একটা ইভেন্ট ক্রিয়েট করে সেটাকে মানে ইয়া করতে পারে, আমার মনে হয় সমস্যা নেই। না, আমরা জিল্লু স্যারই যদি কথা বলে বা আপনি কথা বলেন, আপনি শুধু বললেন, আমরা দরকার হলে একটা ফ্লায়ার বানায় দিলাম, দিয়ে বললাম অত তারিখে লাইভ অমুক ডেটে বাই টাইমে লাইভ আছে, অসুবিধা কি? তখন আমরা 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের আধ ঘন্টা আলোচনা হলো, বাস এটা সবাই মধ্যে ছড়ায় গেল। এটা জি, হতেই জি, পারে, আস্তে উইকলি আস্তে ইচ্ছা করলে আমরা প্রত্যেক সপ্তাহেই করতে পারি। জি ঠিক আছে, আমার মনে হয় জিল্লু স্যার একটা প্ল্যান করুক। হ্যাঁ, এটার দায়িত্ব জিল্লু স্যারকে দেওয়া হবে আর কি। জিল্লু স্যার যখন মন জি চায় করবে, আমরা ইনশাআল্লাহ expert একটা ইয়া আমি করবো। আমার ইয়েটা আস্তে আস্তে জি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, সবাই, অনেক রাত্রে কষ্টের মধ্যে ফেলে দিলাম। জি ওকে নমস্কার। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে, জি, বাই, গুড নাইট।